আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক ভালো আছেন। মানুষ মানুষের জন্যে, কবির ভাষায়, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আমরা এমনই এক মানুষ, অতি নিরীহ অবস্থায় আমরা পৃথিবীতে আসি এবং এই নিরীহ অবস্থা থেকে আমাদের গুরুজন এবং তার ভাগ হয়ে মানুষে রূপান্তরিত হয় এবং সোহাগ ভালোবাসা, সেই ভালোবাসা, সেই জীবনের গল্পগুলো আমরা আমাদের এই বুকাওয়া পেজের মাই ফাদার মাই হিরো এবং হ্যাপিনেস যে চয়েস আড্ডায় প্রতিদিন আমরা করে থাকি। তো প্রতিদিনের মতো আজকেও আমি জাকির আপনাদের সাথে হাজির হয়েছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত হন এবং যারা আজকে যুক্ত হবে দেশে বিদেশে শহর বন্দর গ্রামে বিভিন্ন জায়গায় বসে আপনারা আমাদের কথা শুনেন। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আপনাদের জন্য এই প্রোগ্রাম, আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন, আপনাদের কমেন্টস সবকিছুই আমাদের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত দেয়। আমাদের সবকিছু করার চেষ্টা করছি। ইন্টারনেট বেশ স্লো বলে মনে হচ্ছে, কারণ এখন অনেক প্রোগ্রাম হচ্ছে। আজকে আবার একটা স্পেশাল ঘোষণা এসেছে, তো যার ফলে অনেকে আড্ডা দিচ্ছেন, অনেকে ইন্টারনেট ব্যবহার করছেন। সো ইন্টারনেটের আমার শেয়ারিংটা কমে গেছে। তো ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের কমেন্টস, আপনাদের মতামত সবসময় আমাদের জন্য পাথেয় এবং আমাদের আজকের অতিথি যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। অতিথি যতক্ষণ পর্যন্ত যুক্ত না হবেন ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে আমাদের সাথে যুক্ত হবেন জাবেদুল ইসলাম মনি। জাবেদুল ইসলাম মনি ভাইয়া আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আমি তাকে কানেক্ট করার জন্য চেষ্টা করছি। আপনাদের যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন রাখতে পারেন এবং ইন্টারনেটের কারণে সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা অলরেডি যুক্ত হয়েছেন। আমরা আসছি। বাবা মা এমনই একটা জায়গা, খুব ইমোশনাল একটা জায়গা। এই ইমোশন আমাদেরকে অনেক সময় বোকামি করতে বাধ্য করে। আমরা মনে করি আমাদের সন্তানরা, সন্তানের জন্যই তো সব, জীবনের সবকিছু জীবনের সবকিছু, আমার জীবনের সবকিছু সন্তানের জন্য। এবং এই যে বোধটা, এই বোধের জায়গায় আমরা বস্তুকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। অর্থাৎ আমার যে টাকা আছে সেটা আমার সন্তানের, আমার যে জমি আছে সেটা আমার সন্তানের, আমার যে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সাইকেল আছে, বাড়ি আছে, সব সন্তানের। বস্তুগত জিনিসগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি, কিন্তু আমরা কখনো মনে করি আমার যে বোধ, আমার যে চিন্তা, আমি যেভাবে আমার সন্তানের সাথে কমিউনিকেশন করছি, আমি যেভাবে মানুষের সাথে আচরণ করছি, এটাও আমার সন্তানের। একটু ভাবেন তো, আপনারা কমেন্টসে লিখতে পারেন। আমরা কি কখনো ভাবি যে আমি যে মানুষের সাথে খারাপ আচরণ করছি এটাও সন্তানের? আমরা কখনো ভাবি আমি যে কাউকে বকা দিচ্ছি, কাউকে অপমান করছি, এটাও সন্তানের? তো মানে কেন আমরা ভাববো না? আমরা যদি ভাবি যে এটা আমার সন্তানের জন্য, আমার জমি আছে, আমার সব আছে, তাহলে কেন আমার আমার যে জীবনের চরিত্র সেটাও তো আমার সন্তানের।
আমাদেরকে আসলে সেই জায়গাতে বেশি ফোকাস করতে হবে। এই বোকা বাবাই আড্ডায় বাবাদেরকে শ্রদ্ধা রেখে ভালোবেসে আদর করে আমরা বোকা বলেছি। আমাদের সন্তানদেরকে আমরা বলি বোকা, তুমি বোকা বোঝো না। সন্তানরাও আমাদেরকে অনেক সময় বলে বাবা তুমি বোকা বোঝো না। তার মানে বোকা এই ব্যাপারটা একটা আদরের ব্যাপার। কিন্তু আমাদের সন্তানের ক্ষেত্রে আমাদেরকে যেটা বেশি প্রয়োজনীয় ভাবে ফোকাস করতে হবে সেটা হলো চিন্তার জায়গা, বোধের জায়গা, চেতনার জায়গা। সেটা বেশি ইম্পর্টেন্ট। রাদার আমার জমি কতখানি আছে, জায়গা কতখানি আছে, কতখানি আমি পড়াশোনা করালাম, আমি কত বড় ডিগ্রি অর্জন করালাম, আমি কত ভালো চাকরির জন্য সহযোগিতা করলাম। ডেফিনেটলি জীবনের জন্য এগুলো সবই প্রয়োজন আছে এবং এগুলো টাইমের সাথে চলে আসবে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার সন্তান মানে আমার সন্তানের জন্য আমার যা কিছু আছে সবকিছুই আমাকে আসলে 3 ভাগে ভাগ করে ফেলতে হবে। সেটা কি জিনিস? আমি হলাম আমি, এবং আমার কাছে আছে আমার বডি, আমার মাইন্ড এবং আমার ইমোশন। সো আমাকে আসলে আমার এই 3টা জিনিসের কর্তৃত্বটা সঠিকভাবে বুঝতে হবে যে আমার বডি আমার জন্য কি প্রয়োজন, আমার মাইন্ড আমার জন্য কি প্রয়োজন, আমার ইমোশন আমার জন্য কি প্রয়োজন। আমার বডি এবং আমার মাইন্ড, এই 3টা জিনিসকে যদি আমি চিন্তা করি তাহলে আমি কিন্তু বুঝে যাব যে বস্তুগত জিনিস যেমন বডিটা কিন্তু আমার একটা বস্তুগত জিনিস, এবং এই বডি কিন্তু আসলে আমি না। বডি কিন্তু আমি না, আমি কিন্তু আলাদা একটা জিনিস, কারণ এই বডি আমি বানাই নাই। আমি যদি মনে করি যে বডি আমার, তাহলে কিন্তু আমি চাইলে মনে করতাম যে না আমি তাহলে একটু লম্বা হই, বা তাহলে আমি একটু ফর্সা হইতাম, না তাহলে আমার হাতটা আর একটু সুন্দর হইতো, না আমার চুলগুলো আর একটু কালো হইতো। এই বডিটা যদি আমার হইতো তাহলে আমি কিন্তু আমার মতো করে বানিয়ে নিতে পারতাম। সো বডিটা কিন্তু আমি না, আমাকে দেওয়া হয়েছে, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, আমার বাবা মা আমাকে ফুডিং করেছেন, করে এই বডিটা তৈরি হয়েছে আমাকে এই পৃথিবীতে অস্তিত্বটাকে জানান দেওয়ার জন্য যে আমি যে কেউ আছি সেটা জানান দেওয়ার জন্য বডিটাকে আমাকে দেওয়া হয়েছে। কিন্তু বডি কিন্তু আমি না, আমার একটা যানবাহন, আমার একটা ভেহিকেল। যেমন আমার একটা যদি গাড়ি থাকে আমি এক জায়গায় যেতে পারবো, বডিটা এরকম। এই পৃথিবীতে যখন আমি এসেছি এবং পৃথিবীতে এই সমস্ত সময় যতক্ষণ আমি পৃথিবীতে এই বাস্তব জগতে থাকবো ততক্ষণ থাকার জন্য একটা অস্তিত্ব বোঝানোর জন্য বডিটা আমাকে দেওয়া হয়েছে। সো এই বডি কিন্তু আমি পৃথিবীতে রেখে আবার আমার জায়গায় চলে যাব। সো খুবই আশ্চর্য রকম ভাবে আমাদেরকে ভাবতে হবে আমাদের এই ভাবনাগুলো। তাহলে আমার বডিকে যে পরিচালনা করবে সেটা হচ্ছে আমার মাইন্ড বা ব্রেন। সো আমাকে ব্রেনটাকে ঠিক রাখতে হবে। সো আমার ব্রেনের জন্য প্রতিনিয়ত ফুডের চিন্তা করতে হবে। আমার বডিকে যেমন ফুড দিতে হবে, বডিকে যেমন ভালো খাবার দিতে হবে, আমার ব্রেনকেও কিন্তু ফুড দিতে হবে। সেই ফুডটা কি হতে পারে? প্রতিনিয়ত আমার ব্রেনকে কিছু চিন্তা দিতে হবে, ভালো চিন্তা, উদারতার চিন্তা, যে চিন্তার মাধ্যমে আমার এই পৃথিবীকে আমি আমি যে সুযোগটা পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে অন্য লেভেলে আমি নিয়ে যাব। আমাকে এমন মানুষ বানাবো যে আমি এত বড় ইনফ্লুয়েন্সিয়াল হব যে সারা পৃথিবীর মানুষ আমাকে জানবে, সারা পৃথিবীর মানুষ আমার কাছে কথা শুনতে চাইবে, সারা পৃথিবীর মানুষ আমার দ্বারা উপকৃত হবে। এইভাবে আমার আমার ইমোশন আমার বডিকে কাজে লাগাতে হবে। এরপরে আমার ইমোশনকে অ্যাপ্লাই করে আমার নেটওয়ার্ককে ঠিক রাখতে হবে, আমার চারপাশের জগৎকে সুন্দর করতে হবে। এবং এই বডি মাইন্ড ইমোশনের যে কনসেপ্টটা, ব্যাপারটা, সেটা কিন্তু আমার সন্তানকে দিতে হবে। আমার বডি কিন্তু আমার সন্তানের বডি না। আপনার সন্তানের মোবাইল আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবে না, যদিও আপনি টাকা দিয়ে কিনে দিয়েছেন। বা আমার মোবাইল আমার ভালোবাসার সন্তানের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু খুলবে না, কারণ আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। সো আমার বডি কিন্তু আমার সন্তানের জন্য না। আবার আমার যে ঘর বাড়ি, বাড়ি ঘর, সম্পদ, সেটা সন্তানের জন্য আমরা বেশিরভাগ প্রায়োরিটি দিচ্ছি। এখানে আমরা বোকামি করছি। সন্তানকে দিতে হবে তার থট প্রসেসের জায়গা, সন্তানকে দিতে হবে তার ইমোশন কন্ট্রোলের জায়গা। এই আড্ডা, এই গল্পগুলো প্রতিদিন বোকা বাবা থেকে আমরা করে থাকি। আমরা প্রচন্ড বোকামি করছি বস্তুগত জিনিস নিয়ে। আমি আমাদের অতিথিকে কানেক্ট করতে পেরেছেন, আমরা এখনই তার কাছে যাবো। তার আগে ছোট্ট একটা গল্প আপনাদের জন্য বলে যাই। আমাদের এই আড্ডায় আমাদের এক বাবা, আমাদের একজন বলেছিলেন যে সৃষ্টিকর্তা দুবার হাসেন। একবার সৃষ্টিকর্তা হাসেন যখন আপন 2 ভাই বাবার বাড়ির জমি ভাগ করা নিয়ে মারামারি করে, অথবা ভাগ করে দিয়ে বলে যে ভাইয়া আজকে থেকে জমির এই অংশটা তোমার, এই অংশটা আমার। সৃষ্টিকর্তা হাসে। সৃষ্টিকর্তা বলে যে জমি তোর দাদারও ছিল না, তোর বাবারও ছিল না, জমি তো আমার। খামাখা তোরা মারামারি করিস, কত বোকা, কত গাধা। সৃষ্টিকর্তা আরেকবার হাসেন যখন আমরা যখন আত্মীয় স্বজন ডাক্তারের কাছে গিয়ে অসুস্থ কাউকে নিয়ে ডাক্তারকে বলি যে ডাক্তার মশাই এটা আমার ঠিক করে দেন। ডাক্তার তখন রুগীকে অপারেশন করে, এসে বলে যে ডাক্তার আপনার রুগী একদম সাকসেস, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস। সৃষ্টিকর্তা আবার আসেন।
সৃষ্টিকর্তা বলেন যে এই ডাক্তার ভালোই তো ক্রেডিট নিলা, এই বডির ভিতরে আমি এই সোলটা রাখবো কি রাখবো না এটা ইচ্ছা আমার। ঠিক আছে তুমি অপারেশন করেছো, তার একটা রিলিফ হয়েছে, বাট তুমি যতই করো এটা যদি আমি নিয়ে নিতাম তোমার কিছু করার থাকতো না। তো সৃষ্টিকর্তা আবারও হাসেন। সো আমরা এই যে নানান ভাবে বোকামি করছি, সেই বোকামি গল্পগুলোই আমাদের এই গল্পের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাবেদুল ইসলাম মনি ভাই। আমরা তার গল্প শুনবো, তার বাবার গল্প শুনবো। চলুন আমরা তাকে এখনই ওয়েলকাম জানাই। আজকের আমাদের অতিথি জাবেদুল ইসলাম মনি ভাই। মনি ভাই, আমি চেষ্টা আসসালামু করছি আলাইকুম। মনি ভাইকে কানেক্ট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ইন্টারনেটের কারণে অনেক সমস্যা হ্যাঁ, হচ্ছে আজকে, প্রচুর ইন্টারনেট স্লো। স্বাগতম জাবেদুল ইসলাম মনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে শুনবো আমরা আপনার জীবনের গল্প, আপনার বাবার গল্প, আপনার আপনার ফিলোসফি, আপনার বোধ, আপনার আলোতে আজকে আমাদেরকে আলোকিত করবেন। চলুন প্রথমে শুনে নেই আপনার পরিচয়, আপনার জীবনের গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। মনি ভাই, আপনি শুরু করুন। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার এম জাকির আহমদ, লালপুরের কৃতি সন্তান, তারুণ্যের অহংকার। আমরা অনেকদিন থেকেই ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদকে ফলো করছি। সেই ফার্স্ট ইয়ারে যখন ইউনিভার্সিটি ভর্তি হই, তখন থেকেই লালপুর উপজেলা ছাত্র কল্যাণ ফোরামের সাথে ছিলাম এবং আরো অন্যান্য সামাজিক সংগঠনের সাথে থাকার কারণে ওনার সাথে পাবলিকলি মিশা হয়েছে আর কি, কিন্তু পার্সোনালি কখনো মিট মানে ওইভাবে, যার কারণে হয়তো আমাকে চেনার কথাও না। কারণ ওনারা তো কি বলা যায়, লালপুরের সেলিব্রিটি বলা যায়। সেলিব্রিটিরা তো আসলে অত মানুষকে মনে রাখার কথাও না। পাবলিকলি অনেক জায়গায় মিট করছি ইঞ্জিনিয়ার এম জাকির আমাদের সাথে। তো তার সাথে লাইভ করতে পেরে আসলে আমি আজকে আনন্দিত। এবং আজকে লাইভে যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আহ, আমাদের সম্মানিত হোস্ট যিনি আজকের প্রোগ্রামটা হোস্ট করছেন, উনি এমন একটা সময়ে এই প্রোগ্রামটি শুরু করেছেন, যে সময়টাতে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা দেখছি বর্তমান সময়ে যুব সমাজটা যেভাবে ধ্বংসলীলার দিকে যাচ্ছে, তো এই সময়টাতে আসলে তাদেরকে মানে ঠিক করার জন্য তাদের যে বাবা মাই দরকার বা ফ্যামিলিটাই মূলত দরকার, সেটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন বলে আমার মনে হয় উনি এই উদ্যোগটা নিয়েছেন। এই কথাটা এই জন্যই বললাম, কারণ আমরা ইতিমধ্যেই কয়েকদিন যাবত যে সমস্ত নিউজ গুলো দেখছি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা কি দেখছি, আমরা দেখছি যে যুব সমাজের অধঃপতনের খবর। অর্থাৎ এই যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে 2000 সালের দিকে বা প্লাস মাইনাস 2-1 বছরে, সেই যুবকরাই যত রকমের অপকর্ম আমরা বেশিরভাগ দেখছি নিউজ ফিডে, তারাই সংঘটিত করছে। তো তাদের এইরকম মানে আমরা কিন্তু এর আগে এই বিষয়টা দেখি নাই, কিন্তু এখন এরকম পর্যায়ে গেল কিভাবে? তো আমার মনে হয় উনি তার উপলব্ধির জায়গায় এটা ছিল যে আসলে আমরা যেভাবে মানুষ হয়েছি এবং আমরা যাদেরকে ভালো মানুষ বলে জানি, সফল মানুষ বলে জানি, তারা যেভাবে মানুষ হয়েছে, তাদের ভিতরে মনে হয় পার্থক্য আছে তাদের এবং আমাদের ভিতরে। এই জন্যই মনে হয় এরকম কিছু আমরা লক্ষ্য করছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে, এই আমাকে যখন আমাদের শ্রদ্ধেয় স্যার ফেরদৌস রহমান মনি স্যার, আমার খুবই কাছের একজন শিক্ষক, আমি স্যার যখন প্রথম স্কুলে জয়েন করে, আমি স্যারের প্রথম ব্যাচের ফার্স্ট বয় ছিলাম, যার কারণে স্যারের সাথে খুব কাছ থেকে মেশার সুযোগ হয়েছে। স্যার যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানান এই প্রোগ্রামটাতে অ্যাড হওয়ার জন্য, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই এবং আমি স্যারকে বলি যে ঠিক আছে স্যার, আমি লাইভটা করব। তো ভাই প্রথমে আমাকে বললেন আমার সম্পর্কে কিছু বলতে। তো ভূমিকায় আমি বেশি কথা বলে ফেললাম। প্রথমে আমি বলি আমার নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, জাবেদুল ইসলাম মনি। আমার গ্রাম হচ্ছে মমিনপুর, মমিনপুর সরকার পাড়াতে আমার বাসা, 1 নং লালপুর ইউনিয়ন, লালপুর উপজেলা, নাটোর জেলা। আর আমি পড়াশোনা করেছি তিনটাই, ইউনিভার্সিটির আগের তিনটা স্কুল, হাই স্কুল এবং কলেজ তিনটাই আমার গ্রামেই বলা চলে। আমি পড়াশোনা করেছি মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমি পড়াশোনা করেছি মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়ে এবং আমি পড়াশোনা করেছি মহরকয়া ডিগ্রি কলেজে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 2015-16 সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হই
এরপরে অনার্স শেষ করে আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তো আমি আসলে প্রথমে বলছি যে এখন আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমরা নিজেদের গল্পগুলো শেয়ার করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের চারপাশটাকে ঠিক করা। এবং এটা ইন্টারলিঙ্কড, দুইটার সাথে মানে কানেক্টেড আর কি। ফ্যামিলির সাথে আমাদের সমাজটা কানেক্টেড। প্রত্যেকটি ফ্যামিলিকে যদি আমরা আদর্শভাবে গড়ে তুলতে না পারি, তাহলে সেখান থেকে যে প্রোডাকশন গুলো আসলে, ইকোনমিক্স এর স্টুডেন্ট তো এই টার্ম গুলো বের হয়ে যায়। প্রোডাকশন বলতে যে সন্তান সন্ততি আমরা আসতেছি আর কি, যা মানুষগুলো জনশক্তি এক কথায় আমরা যাদেরকে বলি, আমরা যে জনশক্তি গুলো তৈরি করছি সেই জনশক্তি গুলো ফ্যামিলি থেকেই তৈরি হয়ে আসছে। তো ফ্যামিলির বাবা মা ভাই বোন এদের ভিতরে যে সম্পর্কটা, বাবার যে সন্তানের প্রতি যে রেসপন্সিবিলিটিটা, সন্তানের যে মানে বাবার সাথে যে কানেকশনটা, এই ব্যাপারটা থেকে সাথে কিন্তু এটা যুক্ত, সম্পূর্ণটাই যুক্ত। কারণ আমরা একসময় দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রথম লিডার যাকে আমরা ফলো করতাম তিনি ছিলেন আমাদের বাবা। হ্যাঁ, উনি যেটা আমাদেরকে সঠিক বলতেন আমরা সেটাকে সঠিক মনে করতাম, এবং আমরা তাদের কথা উদাহরণ হিসেবে, বাচ্চা যখন ছোট ছিলাম আমরা উদাহরণ হিসেবে ইউজ করতাম যে এটা এরকম। কিভাবে বললি তুই? আচ্ছা, এটা তো আমার আব্বু বলছে। কারণ কি, সেই সময় আমরা এরকম মনে করতাম। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে এই বর্তমান যুগে যেসব ছেলেমেয়েরা আছে তাদের কাছে অনেক সময় এরকম মনে হয় যে আমার বাবা তো ফেসবুক চালাইতে জানতো না, কিন্তু আমি তো ফেসবুক চালাইতে জানি, সুতরাং আমি মনে হয় আমার বাবার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আমার বাবা তো টুইটার বুঝতো না, কম্পিউটার বুঝতো না, কিন্তু আমি তো টুইটার ফেসবুক এগুলো সবই বুঝি, সুতরাং আমি মনে হয় আমার বাবার চেয়ে ভালো বুঝি। এই জন্য আমার মনে হয় এই জেনারেশনের সাথে ওই জেনারেশনের একটা বড় গ্যাপ আমরা লক্ষ্য করছি। তো আমার বিষয়গুলো বলতে গেলে বলতে হয় যে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি যে আমাদের পিতা মাতা আমাদেরকে শিখাচ্ছে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এবং সেগুলো আমরা এক কথায় কোটেশন মানের মতো ইউজ করতাম। আমরা প্রথমে কিন্তু রবীন্দ্রনাথ কি বলে গেছে সেটা জানতাম না, বা কাজী নজরুল কি বলে গেছে, আলবার্ট আইনস্টাইন কি বলে গেছে সেটা জানতাম না। আমাদের কাছে একটাই কোটেশন ছিল, আমার বাবা কি বলছে। আমার বাবা বলছে যে এই খেলাটা খেলা যাবে না, এটা এই খেলার সাথে জুয়ার সম্পর্ক আছে, আমরা ওইটা খেলি নাই। আমার বাবা বলছে যে এই ছেলেগুলোর সাথে মেশা যাবে না, এরা নেশাগ্রস্ত, আমরা তাদের সাথে মিশি নাই। কিন্তু আমরা তাদেরকে যেই পর্যায়ে দেখতাম, আমার কেন জানি মনে হয়েছে এটা আমার থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাভেদ ভাই। আমি জাস্ট আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, একটু তাদেরকে অনার করে আসছি। আমাদের সাথে আছেন মাহমুদুল হাসান ভাইয়া, ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন নুরুন নবীন নবীন, থ্যাংক ইউ। নবীন বলেছেন কেমন আছেন? নবীন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আমাদের সাথে যুক্ত আছেন মনি স্যার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে ইউকে থেকে যুক্ত আছেন তৃতি পোদ্দার আপু, চমৎকার আপু, থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম সেইটার সূত্র ধরে আপু বলেছেন উই ডোন্ট থিঙ্ক বিকজ ইউ ডোন্ট নো হাউ টু থিঙ্ক, উই ডোন্ট নো হাউ টু থিঙ্ক, রাইট? এক্স্যাক্টলি, আমাদের আসলে ভাবনার জায়গায় অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী মুনির ভাই, এবং উনি বলেছেন থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ মুনির ভাই সুন্দর আলোকপাত করার জন্য। আজকে ইন্টারনেট এবং ইন্টারনেটের কারণে আমার পিসিও আমাকে বেশ ট্রাবল দিচ্ছে। থ্যাংক ইউ মাহমুদুল হাসান, এটা কেউ ভাবি না, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন ফারুক, বলেছেন আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফারুক, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, অনেকে মেনশন করেছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আমরা অবশ্যই নেব। আমাদের সাথে আছেন আফজাল হোসেন, বলেছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন ইন্তাজ আলী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং মুনির ভাই অনেক অনেক কমেন্টস করেছেন, আমরা আসবো আমাদের কমেন্টসে। আমাদের চিরাচরিত নিয়ম অনুসারে বা প্রোটোকল অনুসারে জাবেদুল ইসলাম মনি ভাই, আপনার পরিচয়ের পরে আমরা আসলে জানতে চাইবো আপনার বাবার গল্প। তো আপনার বাবার, আপনার দাদার নাম, আপনার বাবার নাম, আপনার বাবার যে পরিচালনা, আপনার বাবার যে পরিবার আপনাদেরকে স্পেশালি কিভাবে আপনাদেরকে গাইড করেছেন, কিভাবে মানুষ করেছেন, আপনার বাবার যে বৈশিষ্ট্য, আপনার বাবার যে কৌশলগুলো ছিল, যে কৌশলগুলোতে আপনি একজন মানুষের মতো মানুষ হওয়ার বোধ আপনার ভিতরে এসেছে, বা ভুল সঠিক আপনি চিনতে পেরেছেন, ভালো মন্দ, বন্ধু বান্ধব চয়েসের ক্ষেত্রে কি করবেন কি করবেন না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যে যোগ্যতা আপনি পেয়েছেন,
কিভাবে আপনার বাবা সেই যোগ্যতাগুলো দিল। তো আপনার বাবার বিস্তারিত পরিচয় সহ যদি আপনি একটু তুলে ধরেন, আমরা হয়তো আপনার বাবার গল্পটা শুনে অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ মনি ভাই। ধন্যবাদ। আহ, আমি আসলে বলছিলাম, আমি ধন্যবাদ আপনি এবং আমিও যাদেরকে আপনি ধন্যবাদ জানালেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমার পক্ষ থেকেও তাদের জন্য আন্তরিক মোবারকবাদ। এবং আমরা আশা করব আপনারা আমাদের কাছ থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন আর কি। আমার বাবার পরিচয় বলতে গেলে, আমার বাবার নাম মোহাম্মদ ইমদাদুল হক মোল্লা। আমার দাদা ছিলেন মোল্লা মোহাম্মদ ইউনুস আলী। আমার দাদা মারা যায় আজ থেকে কয়েক বছর আগে। উনি মারা যায় 2012 সালে, আমার দাদা মারা যায়। এরপরে আমার বাবার পেশাগত দিক থেকে আমার বাবা একজন কৃষক। আর আমাদেরকে মানুষ করার ক্ষেত্রে, বিশেষ করে আমাকে, উম, আমি আমার বাবার যে গুণগুলো পেয়েছি, আর সাধারণত সন্তানরা বাবা মার গুণ কিছু কিছু জিনগত ভাবে পেয়ে যায়। এটা হয়তো অনেক সময় বলতেও হয় না, কিছু কিছু গুণাবলী আহ, পেয়ে যায়। তো আমাদেরকে মানে শুধু আমি না, সব বাবা মার ক্ষেত্রেই যেটা হয়ে থাকে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে একজন সন্তানকে স্বপ্ন দেখানো। এটা বিভিন্ন ভাবে হতে পারে, যে একজন সন্তানকে স্বপ্ন দেখাতে হলে একজন বাবার যে একজন মনোবিজ্ঞানী হতে হবে বা মোটিভেশনাল স্পিকার হতে হবে এরকম না। একজন বাবা কিন্তু তার সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য যথেষ্ট। আমরা অনেক সময় ইদানিং কালে আমরা এটা দেখতে পাচ্ছি, আগে ছিল কিনা জানি না, আপনারা সিনিয়র পার্সন, আপনারা জানেন। তা আমি ছোটবেলায় শুনি নাই এই ধরনের কিছু, যে মোটিভেশন নেওয়ার জন্য 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে টাকা কেটে মানুষ হচ্ছে বিভিন্ন অডিটোরিয়ামে যায়, সেখানে বিভিন্ন পার্সনদেরকে সামনে এনে তারা মোটিভেশন নিয়ে থাকে। তো আমার মনে হয় পৃথিবীর বুকে যে কোনো পার্সনকে মোটিভেট করার জন্য তার বাবা বা তার মায়ের চাইতে বড় কেউ হতে পারে না। কারণ বাবা মার কাছ থেকে যদি কেউ মোটিভেশন না পায়, তাহলে তাকে আমরা স্টিভ জবস কে এনে, বিল গেটস কে এনে, মার্ক জাকারবার্গ কে এনে মোটিভেশন দিলে আমার মনে হয় না সে মোটিভেটেড হবে। এই জন্য আমার মানে একটু দুঃখিত, আমার লাইটটা একটু সমস্যা করছে। দুঃখিত, আসলে আমার লাইটটা একটু প্রবলেম করছিল। আহ, মানে ওই সুইচটাতে একটু সমস্যা আছে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে আমাদের আজকাল মোটিভেশন নিতে হয়। কিন্তু আমরা যে আমাদের ফ্যামিলিতে আমাদের যে সবচেয়ে বড় মোটিভেশনটা আছে, আমরা অনেক সময় সেই খেয়ালটা রাখি না। এই জন্য আমার আমার বাবার কাছ থেকে মোটিভেশনটা পেয়েছিলাম ছোটবেলা থেকেই, যে পড়াশোনার ব্যাপারে যে মোটিভেশন। এবং সেখানে অনেক হেল্পফুল ছিল একটা বিষয়, যে আমি আমাদের সময় শিশু শ্রেণী ছিল, আমাদের সময় এত কিন্ডার গার্ডেনের মতো ব্যবস্থা ছিল না, থাকলেও আমরা সেই সুযোগ সুবিধা গ্রহণ করি নাই, কারণ আমাদের বাসা থেকে একটু মানে বাজার থেকে আমাদের বাসা একটু দূরে, আর কেজি স্কুলগুলা বাজারের দিকেই সম্ভবত ছিল। তো আমি শিশু শ্রেণীতে প্রথম হয়েছিলাম। আমি শিশু শ্রেণী থেকে যখন ক্লাস ওয়ানে উন্নীত হয়, তখন আমি সর্বপ্রথম ফার্স্ট হই ক্লাসে। এবং এই ফার্স্ট হওয়াটা আমার বাবার কাছে খুব ভালো লেগেছিল। যার কারণে আহ, আমার বাবা খুব খুশি হয়েছিল। এবং সেদিন থেকে তার চোখের ভিতরে যে খুশির চমকটা আমি দেখেছিলাম, এবং সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যে আমি অত বুঝতাম না যে প্রথম হলে এত কিছু, এখনকার মতো তো আমাদের সময় এত প্রতিযোগিতা ছিল না, যার কারণে ফার্স্ট হলে যে এত আনন্দ, এগুলো আমরা অত বুঝতাম না। আমি শুধুমাত্র বুঝতাম যে আমি প্রথম হওয়ার কারণে আমার বাবা এত খুশি হলো বা সমাজে প্রেস করলো আমাকে। এবং তার কাছেও মনে হয়েছে যে আমার ছেলেটার পিছনে পড়াশোনার জন্য যদি তাকে আগানো যায়, তাহলে মনে হয় আমি যেটা করতে পারিনি সে হয়তো সেটা করে দেখাতে পারবে। এবং তারপর থেকে আমি আমার লাইফে ক্লাস 10 পর্যন্ত যতগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছি, কোনো পরীক্ষাতে সেকেন্ড হই নাই। আমার রোল চিরজীবনে এক ছিল। এবং এই কারণে আমার ইউনিভার্সিটিতে এসে অনেক সময় সমস্যা হতো, কারণ আমি তো রোল নাম্বার 1, ইয়েস স্যার বলে অভ্যস্ত। তো এখানে এসে এখানে ভর্তি রোল হলো আমার 100 জনের পরে, একটু দেরিতে ভর্তি হলাম। তো মাঝে মাঝে আমাকে একদিন ম্যাম বললে, কি ব্যাপার জাভেদ, তুমি তো রেগুলারই ভুল করো, কাহিনী কি? তুমি অনেক সময় ভুলে যাও। তখন আমি বললাম, ম্যাম আমি তো সারা জীবন রোল নাম্বার 1 ছিল, আমি তো 1, ইয়েস স্যার বলে বসে যেতাম, আর টেনশন ছিল না। কিন্তু এই যে আপনি 100 জনের পরে বলেন, 103 নম্বর সিরিয়ালে আমার নাম আসে, তো এই জন্য আমি অনেক সময় ভুলে যাই যে আসলে
আমার রোল আসছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে 100 পর্যন্ত মনোযোগী ছিলাম, এই 2-3 সেকেন্ড মনোযোগী না থাকার কারণে অ্যাটেন্ডেন্সটা ছুটে যেত, এরকম হতো আর কি। তো আমার কাছে মনে হয় ওই দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যেদিন আমি প্রথম শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই এবং প্রথম স্থান অধিকার করি। এবং আমার বাবার কাছে যখন আমি প্রথম এটা বলি, এবং তার যে ভালো লাগাটা আমার কাছে মনে হয়েছিল, এবং আমার মনে হচ্ছিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আমার পড়াশোনার জীবনে, আমার একাডেমিক লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট ছিল আমি যেদিন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই শিশু শ্রেণী থেকে। এবং সেই দিনটাই আমার আমার একাডেমিক হিস্ট্রি তৈরি করেছিল সেই দিনটা। এরপরে পড়াশোনার বাদ দিয়েও মানুষ সামাজিক ভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমার খুব ভালো লেগেছিল, আমাদের সময় বেশি খেলাধুলা ছিল, কিন্তু এখনকার ছেলেমেয়েরা খুব বেশি খেলাধুলা প্রিয় না। আমাদের সময় খেলাধুলার আইটেমও অনেক বেশি ছিল। আমরা লাটিম খেলা ছিল আমাদের সময়, ঘুড়ি উড়ানো ছিল, মার্বেল খেলা ছিল। তো এই খেলাধুলার ভিতরে আবার প্রায়োরিটির ভিতরে অনেক ক্লাস ছিল আর কি, মনে হয় এই খেলাগুলো একটু ভালো ক্লাসের খেলা, এই খেলাগুলো একটু বখাটে টাইপের ছেলেরা খেলে, এরকম মনে করা হতো আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার বাবার একটা বিষয় দেখতাম যে তুই কখনো মার্বেল খেলবি না বা গুলি খেলতে যাবি না, এরকম একটা ইনস্ট্রাকশন তার পক্ষ থেকে ছিল। তার কাছে হয়তো মনে হতো যে এই খেলাটা উনি পছন্দ করতো না, এই কারণে আমি ওই খেলাটা খেলতাম না। এবং এরকম তার ইনস্ট্রাকশনের ভিতরে ছিল যে এই ছেলেগুলা খুব একটা সুবিধার না, এদের সাথে খুব একটা মেশা যাবে না, এরকম কিছু ইনস্ট্রাকশন তার কাছে আমার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ একজন ছোট বাচ্চাকে আপনি কি ইনস্ট্রাকশন দিবেন? তাকে তো আপনি একটা বই, বড় একটা গুরুত্বপূর্ণ মোটিভেশনের একটা বই দিয়ে পড়ে বুঝাইবেন না যে তুমি হচ্ছে এরকম এরকম করে জীবন চলবে। তাকে প্রত্যেক দিনের যে ইনস্ট্রাকশন গুলা সেইগুলো দিতে হবে। কিন্তু আমাদের থ্যাংক ইউ জাভেদুল মনি ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনার সময়ে বা সমসাময়িক সময়ে আপনি আপনার বাবা যে কথাগুলো বলতেন, যে তুমি গুলিটা খেলবা না, ঠিক আছে, আপনার কাছে ওকে মনে হইতো ঠিক আছে গুলি খেলবা না, তুমি এই ছেলেগুলোর সাথে মিশবা না, ফাইন, ওকে, তাহলে আপনি ওটা মিশতেন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখে থাকি যে বাবারা এই ইনস্ট্রাকশন গুলো দিলেও সন্তানরা মানে না। আমি একটা এক্সাম্পল বলি। আজকে আমি আমার আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আমি কথা বলছিলাম, ওখানে একটা পুকুর আছে রাস্তার সাথে, এবং এই পুকুরে জাস্ট কিছুদিন আগে আমাদের ওখানে রাস্তাটা বানিয়েছে, এবং এই পুকুরের কারণে রাস্তাটা ভেঙে যায়। তো এই পুকুর যাতে না ভাঙে সেই কারণে এবার রাস্তা বানানোর সময় পুকুরের ভিতর দিয়ে একটা ওয়াল দিয়ে দিয়েছে। তো এখন আমি অবজারভেশন করছি যে ওই পুকুরে কিছু ছেলে পেলে রাস্তা থেকে লাফাই লাফাই গোসল করে, এবং যার ফলে ওই রাস্তাটা আবার ভেঙে যাচ্ছে আর কি। তো আমি ওইখানকার গার্ডিয়ানের সঙ্গে কথা বলছিলাম যে ওদের বাবাদের সঙ্গে কথা বলে ওদেরকে নিষেধ করলে তো হয়, ওরা যদি পুকুরে লাফ দিয়ে গোসল না করে। আমাকে রিপ্লাই দেওয়া হলো যে ওরা বাবার কথা শুনেই না, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু খুবই কম বয়সের। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার বাবা কি এমন কৌশল অবলম্বন করতো যে আপনাকে যা যা বলতো আপনি একদম সব মেনে চলতেন, শুনতেন? কিন্তু বর্তমান বাবারা, যে এক্সাম্পলটা আমি দিলাম, বাবা যদি সন্তানকে একটা কিছু নিষেধ করে যে এই পুকুরে তুই লাফ দিয়ে গোসল করবি না, বাবার কথা নাকি শুনেই না, তাহলে সমস্যাটা আসলে কোথায়? আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় বাবার কথা এখন সন্তানেরা শুনতে চায় না কেন? প্রথমে আমি বলছিলাম একটা কথা, যে আমরা যেভাবে তাদেরকে ফলো করতাম এবং তাদের ফলোয়ার হয়ে চলতাম, এক কথায় ফ্যান আমরা ছিলাম, আমাদের বাবা মায়ের ফ্যান। ওনারা যেটা বলতো এটা এখন আমরা আমাদের সেলিব্রিটিরা বললে অনেক সময় দেখা যাচ্ছে যে মারামারি কিলা কি হয় বাংলাদেশে, যে আমি এর ভক্ত, আমি অমুক নায়কের ভক্ত, ওর ব্যাপারে কথা বলা যাবে না, আমি সালমান খানের ভক্ত, তুই শাহরুখ খানের ভক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত, তুই ব্রাজিলের ভক্ত, আমি মেসির ভক্ত, তুমি রোনালদোর ভক্ত। এই নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক সময় মারামারি, গন্ডগোল ফ্যাসাদ এগুলো আমরা দেখছি। তো আমরা যেরকম সেলিব্রিটি মনে করতাম, মনে করি এখন তাদেরকে আমরা আমাদের সময় বাবা মাকে এরকম মনে করতাম। কিন্তু আমার মনে হয় বর্তমান সময়ে আপনি যে উদাহরণটা দিলেন এটা অনেক যুক্তিযুক্ত, আমি এটার সাথে একমত। এবং একমত হয়ে বলতে চাচ্ছি যে এখানে কয়েকটা সমস্যা আমরা বলতে পারি। 1 নম্বর সমস্যা হচ্ছে আহ, যে আমাদের সবাই আমাদের সাথে আমাদের বাবা-মা আমাদেরকে যে সময়টা দিতেন আর কি, এবং আমরা আমাদের আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমাদের তো সেরকম এতগুলো টেলিভিশনের চ্যানেল ছিল না, এতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ছিল না। আমাদের কাজ হতো কি যে বাসায় থাকা, আর বাসায় থেকে এই মা কি বলছে বাবা কি বলছে এটা শোনা, আর খুব বেশি হলে আলিফ লায়লা, বিটিভিতে আলিফ লায়লা দেখা এক দুই একদিন,
আর অনেক সময় দেখা যাচ্ছে বিটিভিতে বৃহস্পতিবার শুক্রবারে আমরা কিছু প্রোগ্রাম দেখতাম। এটাই ছিল আমাদের লাইফ। যার কারণে সেই লাইফে বাবা মার ভাগ ছিল অনেক বেশি, একটা বড় শেয়ার আমাদের যেত ফ্যামিলির কাছে। কিন্তু এখন আমাদের বর্তমানে আমরা যে তরুণ সমাজকে দেখছি, তাদের লাইফের খুবই টাইনি অংশ কিন্তু আমরা দেখছি, যে তাদের সেই অংশ জুড়ে রয়েছে তাদের বাবা মা বা তাদের ফ্যামিলি। এই যে তাদের যে ফ্যামিলি টাইমটা কম, এটার কারণে আমার মনে হয় যে তাদের ভেতরে যে মিস কমিউনিকেশনটা হচ্ছে, তাদের বাবা মার কথা তাদের কাছে অত বেশি ভালো লাগছে না। তো আমার মনে হয় এই জায়গাটা যদি উন্নীত করা যায়, তাহলে আমার মনে হয় যে এখনো সম্ভব যে বাবা মার কথা সন্তানরা শুনবে, আমরা যেরকম ভাবে শুনতাম আর কি। এটাই আমার মতামত আর কি এই বিষয়ে। চমৎকার। জাভেদ ভাই, আমি আপনার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। দেখেন, পৃথিবী কিন্তু আমরা বলছি বা স্ট্যাটিস্টিক্স বলছে পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান অনেক কিছু আমাদেরকে নিয়ে আসছে। একসময় টিভি ছিল সাদা কালো, এখন রঙিন হয়েছে। একসময় চ্যানেল ছিল শুধু বিটিভি, এখন 100-র উপরে চ্যানেল হয়েছে। এখন 300 টাকা দিলে সারা পৃথিবীর সব চ্যানেল দেখা যায়। সো টেকনোলজি আমাদের জীবনটাকে সহজ করার জন্য, এবং এখন যে ভোগবাদী পৃথিবীর সমস্ত কিছু কিন্তু ভোগের ভিতরে, অর্থাৎ আমাদের যে আনন্দ, আমাদের যে ব্যাপারগুলো সব কিছু ভোগের মধ্যে চলে আসছে। কার মোটরসাইকেল আছে সে আসলে মনে হয় সবচেয়ে বেশি সুখী, কার বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, হ্যাঁ, কার সন্তানকে কয়টা প্রাইভেট দেওয়া হয়েছে, কার সন্তান কোন স্কুলে পড়ে, কেজি স্কুলে পড়ে না প্রাইমারি স্কুলে পড়ে, এগুলো কিন্তু একটা একটা ইন্ডিকেটর হয়ে গেছে। তো এই প্রেক্ষাপটে এই সবকিছু মিলে তাহলে আপনি যেভাবে বললেন যে আপনার সময় এগুলো ছিল না বলে বাবা মার সময়টা বেশি পাওয়া যেত, এবং বাবা মা তখন মডেল আইডল ছিল। এখন এত কিছু হয়ে গেছে যে বাবা মার তো আইডলের যোগ্যতা রাখে না, এখন আইডল হয়ে যাচ্ছে মেসি, এখন আইডল হয়ে যাচ্ছে শাহরুখ খান, বা আইডল হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড। মানে ঘরে আর আইডল নাই, এখন আইডল হয়ে যাচ্ছে বাইরে, যে আইডলকে আসলে কখনো ধরা ছোঁয়া যায় না, এটা একটা মেকির মতো হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে বাবা হিসাবে আপনি কি বাবাদেরকে সাজেস্ট করেন? বাবাদেরকে কি আসলে সন্তানদেরকে ঘরে বন্দি করে ডিজিটাল জায়গা থেকে বের করে নিয়ে এসে রাখা দরকার? তাহলে কি বাবার কথা শুনতে শুনতে বাবাকে আইডল মনে করবে? সমাধানটা কি মনে করছেন আপনি? প্রথমে প্রথমে আপনি কয়েকটা কথা বলছিলেন, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে পৃথিবী এগিয়ে যাচ্ছে। তো সেখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখা উচিত, যে আমরা কিন্তু ডেভেলপমেন্ট বলতে বুঝি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কিন্তু আসলে আমার মনে হয় ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস। আমরা যদি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি দিয়ে, যে কতটুকু প্রোডাকশন আগের চেয়ে বর্তমানে বেড়েছে, সেই দিক দিয়ে চিন্তা করে ডেভেলপমেন্ট বলি, তাহলে অবশ্যই অফকোর্স ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং। বাট আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে আমাদের হ্যাপিনেস কতটুকু বেড়েছে, আপনাদের যে টাইটেল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আহ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে বলছে, ওর নামটা আমার মনে আসছে না, হ্যাপিনেস ইজ এ চয়েস। উনি আরেকটা কথা বলছেন, হ্যাপিনেস ডাজন্ট কাম ফ্রম টু ইউ, ইট কামস ফ্রম ইউ। এটা তোমার কাছে আসে না, এটা তোমার ভিতর থেকে আসে। সম্ভবত মার্লস্ট্রম নাকি নাম ব্যক্তিটা, আমি ভুলে গেছি। তো উনি খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছে যে আহ, যে সুখ যেটা, শান্তি যেটা, এটা হচ্ছে তোমাদের কাছে আসে না, এটা তোমাদের ভিতর থেকে আসে। তো আমরাও ডেভেলপমেন্ট বলতে আমরা মনে করি যে আমাদের কাছে যেটা আসে, আমাদের ভিতর থেকে যেটা আসছে, সেটাকে আমরা মানে গুরুত্বপূর্ণ মনে করছি না। তো সেই দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই পৃথিবী উন্নয়ন হয়েছে। হ্যাঁ, এবং এটাও সত্যি, আমরা অনেক সময় এরকম মনে করে থাকি যে বাবা মা যেটা বলছে সেটাই ঠিক, বাবা মা যেটা বলছে সেটাই ঠিক। তো বাবা মাদেরকেও অবশ্য এ ব্যাপারে সচেতন হওয়া উচিত, যে আমি বাবা বাবা মা হয়েছি বললে যে আমি যেটা বলবো সেটাই ঠিক, এরকম না। আপনারা যেহেতু জেনে থাকবেন, আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, উন্নত বিশ্বে কিন্তু গুড প্যারেন্টিং এর উপরে তারা কোর্স করে। যখন একটা মেয়ে, একটা হাউস ওয়াইফ কনসিভ করে, তারা দুইজন মিলে একটা ভালো একটা, আমরা যেমন অ্যাডমিশনের জন্য কোচিং সেন্টারে যাই, হ্যাঁ, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব, মেডিকেল অ্যাডমিশন দিব। আমি নিজেও একজন অ্যাডমিশন ইংলিশের টিচার, আমি বিগত 4 বছর থেকে অ্যাডমিশন ইংলিশ পড়াই। বাংলাদেশের প্রায় সবগুলো বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সব জায়গাতেই আমার ছাত্র রয়েছে, যদিও আমি স্টিল নাও আমি একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট সব জায়গাতে রয়েছে। এরকম আর কি, যে আমরা যেমন কোচিং সেন্টারে যাই, কোচিং করে কিসের জন্য, ইউনিভার্সিটিতে ভর্তি হব, মেডিকেল কলেজে ভর্তি হব। কিন্তু উন্নত বিশ্বে আমরা দেখছি যে তারা কি করছে, যে তারা তাদের সন্তান আসবে ভবিষ্যতে, আমাদের এটা প্রথম সন্তান, তো আমাদের তো বাবা হওয়ার অভিজ্ঞতা ছিল না বা মা হওয়ার অভিজ্ঞতা ছিল না, তাহলে কিভাবে আমরা তাদের সাথে ডিল করব বিষয়গুলো নিয়ে। প্রথম দিক থেকে তারা কিন্তু এই কোচিংটা করে। হ্যাঁ, এখন বলতে পারেন যে
আগের যুগে তো এগুলোর দরকার পড়তো না, বা তারা তো না করে এগুলো হতো। কিন্তু যেহেতু আমাদের মানে আমরা ফেস করছি প্রবলেম গুলা, যে বাবা মা ওরাও ব্যর্থ হচ্ছে তাদের সন্তানদেরকে তাদের কথা শোনাতে বা তাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই কোচিং করার ব্যাপারটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ইউজ করলাম, যে কোচিং সেন্টার আসলে ব্যাপারটা এরকম না। আমি বলতে চাচ্ছি যে তাদেরকেও ব্যাপারগুলো খেয়াল, ল্যাকিংসটা খেয়াল করা উচিত, যে একজন পিতা হিসেবে আমার ল্যাকিংসটা কোথায়। তো একজন পিতা হিসেবে আমি যদি আমার ল্যাকিংসটা বুঝতে পারি, বাবা মা গার্জিয়ান যারা আছে, এক কথায় যেহেতু আমরা ওভারঅল বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো সব বিষয়গুলো উঠে আসা উচিত। গার্জিয়ানরা তাদেরকেও বোঝা উচিত যে আমার ল্যাকিংসটা কোথায়। যে একজন আপনারা জেনে থাকবেন যে একজন একটা ছেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আহ, সেই শিশুটা কিভাবে বেড়ে উঠবে এর জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, যে সেখানে কোন কোন টিচার থাকবে, তাদের কি কি পড়াইতে হবে। হ্যাঁ, তাদেরকে সামাজিক বিজ্ঞান পড়াইতে হবে যাতে তারা সামাজিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রাখে, তাদেরকে অর্থনীতি সম্পর্কে কিছু জ্ঞান দিতে হবে, অ্যাটলিস্ট যাতে তারা এগুলো ভালো বুঝে। তো এই যে 8 ঘন্টার স্কুলটাতে বা কলেজটাতে তাদেরকে শেখানোর জন্য আমরা এত কিছু ব্যবহার করছি, তাহলে বেশিরভাগ সময়টাতে যে আমরা বাসায় থাকছি, তাহলে একজন সন্তানের সাইকোলজির উপরে ডেভেলপমেন্ট নিয়ে আসার জন্য অবশ্যই বাবা মার কিছু না কিছু তো দায়িত্ব আছে। এখনকার বাবা মা তো ম্যাক্সিমাম বাবা মা তো পড়াশোনা জানে, শিক্ষিত বাবা মা। আমাদের বাবা মা হয়তো সেই পর্যন্ত গিয়েছিল না, তারপরে তারা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং তারা অনেকটা সফল হয়েছে। এবং আমাদের দ্বারাই তাদের সফলতাটা আসলে নির্ভর করছে কতটুকু তারা সফল হয়েছে। এখনো তো সেই রকম ডিফাইন করার মতো পজিশনে আমরা যেতে পারি, যদি যাই তাহলে বোঝা যাবে। তো আমার আমার কাছে তো মনে হয়েছে তারা সফল। তো এরকম আর কি, যে যেহেতু 8 ঘন্টার স্কুলের জন্য গভর্নমেন্ট যে পদক্ষেপ গুলো নিচ্ছে, তাদেরকে কম্বিনেশনটা, জ্ঞানের যে কম্বিনেশন তাদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে, তো এই তাহলে বাসায় তো থাকছে সে বেশি সময়, এবং 365 দিনের ভিতরে স্কুল চলে কয়দিন? স্কুল তো বেশি দিন চলে না, কলেজ তো বেশি দিন চলে না। স্কুলের কথাই বলি, যেহেতু শেকড় থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। তো তাদেরকেও আমার মনে হয় এই ব্যাপারটা ভেবে দেখা উচিত, যে আমার সন্তানের সঠিক কম্বিনেশনটা আছে কিনা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যে আমি একদিন অটোতে করে, রাজশাহী শহরে অটো চলে আপনারা জানেন, ইজি বাইক যেটাকে বলে, সেটা হচ্ছে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম বাজার থেকে। তো একজন অভিভাবক তার সন্তান, সে সম্ভবত প্লে বা নার্সারিতে পড়ে, তাকে বইয়ের একটা গাদা দিয়েছে, সেখানে অনেক বই, সেখানে একটা সাধারণ জ্ঞানের বই, আইসিটি বই, কম্পিউটারের বই, এতগুলো বই তাকে ধরাই দিয়েছে। সেখানে উগান্ডার রাজধানী রাবাত, নাকি মরক্কোর রাজধানী রাবাত, উগান্ডার রাজধানী কাম্পাল, কি কি এগুলো পড়াচ্ছে, তাকে পড়াইতে পড়াইতে যাচ্ছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে। তখন আমি ওই ভদ্রলোককে বললাম, স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো আপনাকে। বলো। আমি বললাম, আপনার ছেলের লেখার কি অবস্থা, হাতের লেখাটা কি সুন্দর আছে? তখন বলছে যে মোটামুটি বাবা, তবে আমি চেষ্টা করছি আরো ভালো করার জন্য। তখন আমি তাকে বললাম যে আপনার সন্তান কি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারে? বলছে যে যা পারে, পড়া নিয়ে সমস্যা নাই, যতটুকু জানে এতে চলে যাবে, কিন্তু এই যে বিষয়গুলো যদি না জানে তাহলে তো পরীক্ষায় সে বেশি মার্কস পাবে না। তাহলে এখন একটা সন্তান যদি ক্লাস প্লে বা নার্সারিতে পড়া অবস্থাতেই যদি সে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী নিয়ে জানতে শুরু করে, তাহলে তার ফিলোসফিটা গ্রো করবে কখন? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভালো ফিলোসফি গ্রো করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি প্রথম থেকেই যদি তাকে এরকম বিভিন্ন দেশের রাজধানী পড়াইতে থাকি, তাহলে আমি কোন সময়টাতে তার কাছে ফিলোসফি গ্রো করাবো, যে আমার সন্তান একটা ভালো ফিলোসফি গ্রো করবো? ভালো ফিলোসফি যদি গ্রো না করে, তাহলে সে ভালোটাকে ভালো এবং খারাপটাকে খারাপ বুঝবে কিভাবে? তা আমার কাছে, আমি তাকে একটা পরামর্শ দিলাম যে আঙ্কেল, আমরা কিন্তু ছোটবেলায় এইগুলো দেখি নাই, এইরকম কেজি স্কুল বা প্লে নার্সারি আমাদের ছিল না। আপনাকে একটা মানে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, তারপরে আমি একটা আপনি পরামর্শ দিব, যে আপনার সন্তানকে আপনি ছোটবেলায় আপনি প্রতিযোগিতায় সে না টিকুক, সে পরীক্ষায় ফার্স্ট না হোক, আপনি শুধু শুদ্ধ উচ্চারণ শিখান তাকে, শুদ্ধ উচ্চারণ করে পড়তে শিখান এবং সুন্দর করে লিখতে শিখান। আপনার আর কিছু দরকার নেই। এরপরে সে যখন শুদ্ধ উচ্চারণ করে পড়তে শিখবে এবং সুন্দর করে লিখতে শিখবে, এরপরে আপনি শুধু তাকে মোটিভেটেশনের উপরে রাখবেন, যে বাবা, তুমি এই যে সুন্দর করে পড়তে পারো, সুন্দর করে লিখতে পারো, এখন পুরো পৃথিবীতে চলার যে চাবিকাঠি এটা তোমার হাতে চলে এসেছে। তখন আপনি তাকে তো বিভিন্ন দরজা দিয়ে দেখায় দেন, যে এই দরজা দিয়ে গেলে তুমি এগুলো দেখতে পাবা, এই দরজা দিয়ে যদি যাও তাহলে এই জিনিসগুলো দেখতে পাবা, এই দরজা দিয়ে যদি বের হও তুমি এই জিনিসগুলো দেখতে পাবা। তখনই আপনি আপনার সন্তানটাকে শিক্ষিত করতে পারবেন। কিন্তু এই যে প্রতিযোগিতার বাজারে আপনার সন্তানটাকে আপনি এখনই ছেড়ে দিচ্ছেন, সে এই বয়স থেকেই কি করছে, কোন দেশের রাজধানী কি,
কম্পিউটারের বিভিন্ন পার্টস এর নাম সে এখন থেকেই জানছে। সে মাত্র নার্সারিতে পড়ে, সে কম্পিউটার খুব একটা হাত দিয়ে ছুঁয়েও দেখে না, অথচ তাকে এগুলো জানাচ্ছে। তাহলে এই জিনিসগুলো দিয়ে যদি ছোট্ট মস্তিষ্কটা ভরে যায়, তাহলে সেখানে সাইকোলজি কোথায় জায়গা পাবে, সেখানে দর্শন কোথায় জায়গা পাবে, সেখানে নৈতিকতা এথিক্স কোথায় জায়গা পাবে, সেখানে ধর্মীয় জ্ঞান কোথায় জায়গা পাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আসলে বড় একটা ডিটারমিনার হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, যে আমাদের গার্জিয়ানরা অনেক সময় ভুলে যাচ্ছে যে কোথায় থেকে শুরু করা দরকার। আমি বলছি না সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই ইনফরমেশনের আলাদা একটা গুরুত্ব রয়েছে, কিন্তু ইনফরমেশন আগে কিন্তু আমাদের দর্শন দরকার, আমাদের মস্তিষ্কতে যেই জিনিসটা আগে দেওয়া দরকার আমরা সেটা তো দিচ্ছি না। এরপরে আমরা এইগুলো যখন তার মাথায় বস্তা চাপা হয়ে যাচ্ছে, তারপরে আমরা তাকে বলছি, বাবা তুমি ওই যে অমুক লোকের সাথে খারাপ ব্যবহার করছিলা, এটা তো করা ঠিক হয়নি। তো আমি খারাপ ব্যবহার করছি কারণ কি ওই লোক তো কিছুই জানে না, এত বড় লোক হয়ে গেছে, লেখাপড়া জানে না, কিছু না, তার সাথে আবার কি ব্যবহার করবো, এরকম রিপ্লাই কিন্তু তাদের কাছ থেকে আসবে। এই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেক বাবা মা প্রত্যেক গার্জিয়ানেরই উচিত তাদের সন্তানদের দর্শন জায়গাটাই কিছু হলেও, আপনারা জানবেন যে যে সমস্ত বাবা মা এই বিষয়গুলো করেছে, অনেকেই করেছে, আমি দেখেছি অনেক ভালো ফ্যামিলিতে দেখেছি তাদের সন্তানের চাল চলনে তাদের বাবা মার একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পেরেছি, এটা খুব ভালো একটা কাজ করেছে তারা। তো আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, যে ছোটবেলা থেকেই একটা ইনফরমেশনের বস্তা সন্তানের মাথার ভিতরে না চাপিয়ে দিয়ে অ্যাটলিস্ট আমরা তাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করাতে পারি, যে জাস্ট তুমি শুধু পড়তে শিখো শুদ্ধ উচ্চারণ করতে করে, এবং লিখতে শিখো সুন্দর করে, এই দুইটা কাজ শিখো। তাহলে এই দুইটা যদি সে শিখতে পারে, বাকি কাজগুলো সে একাই করে ফেলতে হবে, শুধু তাকে কি করতে হবে, গাইড করতে হবে যে এই দিক দিয়ে যাও এই দিক দিয়ে যেও না। এটা করলে আমার মনে হয় সম্ভব, এখনো আশা করা যায়, ভালো কিছু আশা করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ জাবেদুল ইসলাম মনি ভাইয়া। আমাদের অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক কিছু কমেন্টস করেছেন, কিছু প্রশ্ন এসেছে, আমরা শেষে থেকে প্রশ্নগুলো নেব। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা আলোকপাত করার জন্য আপনাকে বলবো, স্পেশালি আপনার বাবার কোন কোন স্ট্র্যাটেজি বা কোন কোন গুণাবলী বা কোন কোন জিনিস আপনার জীবনের কাছে পাথেয় হয়ে আছে, এবং আপনার যদি কোনো স্মৃতি, কোনো ঘটনা, কোনো গল্প থাকে, যে সেই গল্প বা সেই ঘটনার মধ্যে দিয়ে আপনি একটা কোনো লেসন, কোনো একটা শিক্ষণীয় বিষয় আপনার বাবা আপনাকে শিখিয়েছিলেন, অথবা একটা মানুষের সাথে লেনদেন, অথবা এই জিনিসগুলো যেখানে যে যে যার মাধ্যমে আপনি আপনার বাবার ফিলোসফি আপনার ভিতরে ট্রান্সফার হয়েছিল, তার যে নৈতিকতা, তার যে বোধ, সেটা ট্রান্সফার হয়েছিল, এরকম কোনো ঘটনা, স্মৃতি এবং আপনার বাবার জায়গা থেকে যদি একটু আপনি আরেকটু আমাদেরকে বলেন, আমরা আপনার বাবার গল্প আরেকটু ভালো করে স্পেসিফিকলি আপনার বাবার ব্যাপারে আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, খুব ধন্যবাদ আবারও আমাকে ফ্লোর দেওয়ার জন্য। যেটা বলছিলাম, হ্যাঁ আমার বাবার কথা বলতে গেলে অনেক ঘটনাই আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আমার জীবনে রয়েছে আমার বাবার সাথে। আহ, যে আমার বাবা একবার আমাকে, মানে আমাদের সমাজে আমরা যখন ছোট ছিলাম তখন এটা অনেক বেশি কমন ছিল কিন্তু, যে আহ, বাবার হাতে মায়ের যদি কেউ বছরে এক দুইবার না খায় তাহলে বুঝতে হবে যে তার প্রবলেম আছে, মায়ের খাইতেই হবে দু একবার, এরকম আমাদের সবাই ছিল এবং অনেকই ছিল। তো এরকম ঘটনা অনেকগুলো আছে, যে আমি কোনো একটা ভুল করছি যার কারণে, তো আমার পরে তার একবার আমার মনে আছে যে আমি হচ্ছে পড়ার সময়, যে সময় আমি পড়াশোনা করছি, মানে সেই সময় আমার পড়াশোনা করা দরকার আর কি, সন্ধ্যার সময় সেই সময় আমি আহ, ওই সময় আলিফ লায়লা হতো আর কি আমার পরীক্ষার আগে, আমি পড়াশোনা বাদ দিয়ে আলিফ লায়লা দেখতে চলে গেছি। তো আলিফ লায়লা দেখতে চলে গেছি, তো এমন সময় আমি কোনোভাবে বুঝতে পারলাম যে হচ্ছে আমার বাবা আমাকে পায় না এবং আমাকে খুঁজছে, এবং আমি আবার আরো একটু বেশি চালাকি করে অন্য দিক দিয়ে এসে বাসায় আবার পড়তে বসছি, যাতে আমি মনে করছি উনি মনে হয় বাসায় আসেনি, আমাকে এমনিতেই খুঁজছে যে বাইরে কোথাও আছে কিনা। তো সেই সময় এসে আর কি যখন আমাকে পেলো, তখন আমি তো জানি না যে উনি অলরেডি জানে যে আমি বাসায় ছিলাম না। তো আমি বললাম, না আমি তো পড়ছি, সন্ধ্যা থেকেই পড়াশোনা করছি। তো রেড হ্যান্ডেড কট যেটাকে বলে আর কি, হাতে হাতে ধরা পড়া। তো এরকম একটা স্মৃতি আমার আছে। তো সেদিনের পর থেকে সন্ধ্যাবেলায় লিস্ট যে সময়টা আমার বাবা
মানে জেগে থাকতো, সেই সময়টাতে আমি সেই সময়টা পড়তাম প্রচুর। আমি আবার সেই সময় কি করতাম, আমি ছোটবেলা থেকেই যখন আমার বাবা জেগে থাকতো আমি ইংরেজি পড়তাম জোরে জোরে। আমার মনে হতো বাংলা পড়লে হয়তো কি হয়তো করবে, মনোযোগ দিয়ে শুনবে টুনবে, ইংরেজি পড়ি তাহলে তাড়াতাড়ি হয়তো ঘুম টুম চলে আসবে। ইংরেজি পড়া শুনলে তো মানুষের দ্রুত ঘুম আসে, তারপরে আমি হয়তো ফ্রি হয়ে যাবে, তখন আমি দ্রুত ইংরেজি পড়তাম। তো এটা আমার একটা ট্রিক ছিল আমার বাবাকে ফাঁকি দেওয়ার। কিন্তু সেটা আমার জীবনে অনেক কাজে লেগেছে। আমি ছোটবেলা থেকেই ইংরেজি অনেক দ্রুত উচ্চারণ করে পড়ি। এটা এই লাইফে এসে আমার কাজে দিয়েছে, যে আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি ছোটবেলা থেকে ইংরেজি ভালো পড়তাম জন্যই, এবং কনফিডেন্স ২ টা জিনিস নিয়েই আমি এগিয়ে এসেছি। আমার রেজাল্ট ভালো না, আপনারা হয়তো জানেন না, আমার জানেন না হয়তো অনেকেই। আমার এসএসসি তেও এ প্লাস আসেনি এবং এইচএসসি তেও আমার এ প্লাস আসেনি। এই সময় তো অনেকেই ভেঙে পড়েছিল যে এই এ প্লাস আসেনি ২ টাতে, ও তো কোথাও চান্স পাবে না। তারপর আমি কনফিডেন্ট ছিলাম যে না, এই এ প্লাস আসেনি তো কি হয়েছে, পড়াশোনা করি যদি হয়। তো ইংরেজিটা ভালো জানার জন্যই হয়তো সেটা সম্ভব হয়েছিল। এবং ছোটবেলা থেকেই ওইটা একটা খুবই ইম্পোর্টেন্ট থিং ছিল যে আমি ট্রিক্স হিসেবে ইংলিশ পড়তাম বেশি বেশি। তো ইংলিশ পড়লে হয়তো শুনবে না তাড়াতাড়ি, অত মনোযোগ দিবে না, কিন্তু বাংলা পড়লে হয়তো বেশি মনোযোগ দিয়ে শুনবে এবং কি পড়ছি না পড়ছি ব্যাপারগুলো একটু খেয়াল করবে। এজন্য আমি বেশি বেশি ইংরেজি পড়তাম। তো এটা খুবই কাজে দিয়েছে আমার লাইফে আর কি। এরপর আরেকটা ঘটনা আমার মনে পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ জাভেদুল ইসলাম মনি ভাই, সুন্দর আলোকপাত করার জন্য। আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বর্তমান প্রেক্ষাপটে বাবারা যে সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ গুলো ফেস করছে, এবং মোটা দাগে কিছু চ্যালেঞ্জ যদি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি মনে করেন যে এইগুলো বর্তমান বাবাদের চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জের কারণে আসলে সন্তানকে তারা, যে কথা আপনি বলছিলেন, মোটিভেট করতে পারছে না, বা সন্তান তার বাধ্য থাকছে না, অথবা সন্তান আসলে বাবার চিন্তা চেতনায় বড় হতে পারছে না, আপনার কাছে কি মনে হয় কি কি চ্যালেঞ্জ বর্তমান বাবাদের সামনে আছে সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য? এখন একজন বাবা মার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্তানটাকে সঠিকভাবে মানুষ করা। এটাকে আমরা মানুষ করা বলে থাকি। আপনি অনেক সময় ভূমিকাতে মাঝে মাঝে বলেন যে মানুষই একমাত্র প্রাণী যেটাকে মানুষ হতে হলে আবার পরিশ্রম করতে হয়, তার পেছনে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। তো এটাই একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গেলে আরো অনেকগুলো চ্যালেঞ্জ মানে ফেস করতে হয় বাবা মাকে। তো যদি আমার মনে হয় অনেকেই আবার মানে অনেক বাবা মা এখন পর্যন্ত এই ব্যাপারটা তারা চিন্তাই করে দেখেনি যে আমার সন্তানটাকে মানুষ করা আমার জীবনের প্রথম কাজ। এটা অনেক বাবা মা আমি দেখেছি পার্সোনালি, আমি আমার গ্রামে দেখেছি, আমি অনেক যেখানে মিশেছি যেসব সমাজগুলোতে, সেখানে অনেক জায়গায় দেখেছি যে বাবা মারা এখনো মনে করছেন না যে আমার জীবনের প্রধান কাজ হচ্ছে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করা। অনেক বাবা মা এটা মনে করছে না, যার কারণে আমরা এর ফলও দেখতে পাচ্ছি খুব একটা ভালো আসছে না। কারণ কি? কারণ আপনি দেখবেন যে সন্তান কোন দিকে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, তার বাবার প্রত্যেক দিনের কাজ চিন্তা যে কিভাবে আমার সম্পদ বৃদ্ধি করতে হবে, কিভাবে গ্রামের মানুষের চিন্তা কিভাবে আমার এখন ২ বিঘা জমি আছে কিভাবে ৪ বিঘা করা যায়, হ্যাঁ কিভাবে আমার ব্যাংকে ২ লাখ টাকা ৪ লাখ, এরকম চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে চলে এসছে। কিন্তু তার যে প্রধান সম্পদ যে তার বাসায় আছে, যাকে সে পৃথিবীতে নিয়ে আসছে, যে সে অত্যন্ত মানে কি বলা যায় যে একটা মানুষের জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট যে আরেকটা প্রাণকে সে তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, যে আরেকটা প্রাণকে যে পৃথিবীতে নিয়ে আল্লাহ তার মাধ্যমে দিয়েছে, যে তার প্রতি যে তার একটা দৃষ্টি দেওয়ার ব্যাপার আছে। এ হয়তো সে তার কাছে যুক্তি আছে এই ব্যাপারে যে আমি তো সবকিছু তার জন্যই করছি, তো আমার তো এটা নিয়ে টেনশন, আমি তো খুব বেশি খারাপ কিছু করছি না, আমার যা কিছু আছে আমি তো তার জন্য। কিন্তু আপনি হয়তো তার জন্য সবকিছু করছেন, কিন্তু যার জন্য এত কিছু করছেন সেই যদি আপনার না থাকে, তাহলে তার জন্য এত কিছু করে আপনার তো লাভ নাই। এজন্য আমার মনে হয় প্রথম চ্যালেঞ্জ যে বাবা মার ভিতরেও এই বোধটা জাগ্রত হতে কষ্ট হচ্ছে যে আমার অন্যান্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানের পেছনে সময় দেয়া। কারণ আমার সন্তানটাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলে এই সন্তান যদি আমাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে এই সন্তানের পরিচয় আমি, আমার পাশের আরেকজন যে মুরব্বী থাকবে বৃদ্ধাশ্রমে, তাকে তো আমি এই সন্তানের পরিচয় দিতে পারবো না যে আমার সন্তান এত টাকার মালিক হয়েছে, এটা তো আমি দিতে পারবো না। তাহলে অবশ্যই আমার মনে হয় যে প্রথম চ্যালেঞ্জ বাবা মার ক্ষেত্রে যে তাদের ভিতরে এই বোধটা জাগ্রত হওয়া
যে আমার আর অন্যান্য কাজ ভালো হোক খারাপ হোক সেটা ব্যাপার না, কিন্তু আমার সন্তানের পিছনে এটা আমি সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করব। আমার সন্তানের পিছনে যদি টাকা ইনভেস্ট করতে হয়, সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করব। যদি আমার সন্তানের কোনটায় ল্যাকিংস আছে সেই দিকে আমি ইনভেস্ট করব, এরকম যদি প্ল্যান নিতে না পারে তাহলে এটা তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বর যে চ্যালেঞ্জ, যে বাবা মার সাথে সন্তানরা একটা নির্দিষ্ট সময় থাকার পরে তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে, বা এখন বাইরে যাওয়ার প্রবণতাটা কম। তারা স্ক্রিন টাইমটা ব্যাপার, যে তারা মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, এইগুলোর ক্ষেত্রে। তো এইগুলা দেখবেন আপনি লক্ষ্য করলে, আমরা কিন্তু ছোটবেলা থেকে, আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম সেই সময় আমরা একটা অপরিচিত স্ট্রেঞ্জারকে দেখে আমরা কি বলতাম, যে আঙ্কেল আপনার নাম কি? আমরা তো হয়তো ওই ব্যাপারটা যদি বুঝতেও না, বা আপনি বলতে হবে বা তুমি, সেটা তুমি বলতে হবে, এটা যদি বুঝতে নাও পারতাম, তুমি করে হলে জিজ্ঞেস করতাম যে তোমার নাম কি, তুমি কই থেকে আসছো, তুমি কি করো, তুমি এখানে, এরকম প্রশ্ন করতাম। এবং প্রশ্ন করার মাধ্যমে কিন্তু মানুষের জ্ঞানের সূচনা তৈরি হয়। কিন্তু এখন আপনি একটা বাসায় যাবেন, একটা ছোট বাচ্চা যদি থাকে, তাহলে প্রথমে সে আপনার পকেটে হাত দিয়ে আপনার ফোনটা বের করার চেষ্টা করবে, এবং তার প্রথম প্রশ্ন হবে যে আঙ্কেল আপনার ফোনে কি ফ্রি ফায়ার গেম আছে, বা আঙ্কেল আপনার ফোনে কি অমুক গেমটা আছে। তার প্রথম কোয়েশ্চেন কিন্তু এটা হবে। আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোনো এলিয়েন কি মানুষ, এটা তার জানার বিষয় না। তো এইটা আমার মনে হয় যে প্রথম থেকেই সন্তানদেরকে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অনীহা যদি আমরা সৃষ্টি করতে পারি কোনোভাবে, তার খেলনা দিয়ে বা তাকে অন্য কোনো ভাবে, তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ, যে সন্তানদেরকে আমি কিভাবে মোবাইল ফোন থেকে বা ইলেকট্রনিক ডিভাইস থেকে, গেমস থেকে আমি একটু বেশি দূরে রাখবো। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আমরা এমন কিছু কথাবার্তা ছোটবেলায় শিশুদেরকে আমরা বলি, যে কথাগুলোর দ্বারা তারা নিরুৎসাহিত হয়। এটা আমি এই জন্য বলছি যে ছোটবেলায় আমি এরকম ছিলাম, আমি অতিরিক্ত প্রশ্ন করতাম মানুষকে। তো এরকম আমার ব্যাপারে অনেক সময় বিরক্ত হয়ে অনেকে বলতো যে, কি ব্যাপার তুই মানুষের আমাদের সমাজে একটা প্রবাদ আছে আমাদের এলাকায়, যে আঠি ভেঙে শ্বাস, শ্বাস ভেঙে আস। যে আঠি ভেঙে শ্বাস কে দিবে তোকে এখন, বা শ্বাস ভেঙে আস কে দিবে, প্রশ্ন করতাম। তো একদিন আমার মা এরকম একটা কথা আমাকে বলছিল, আমাদের একজন, তো ওই সময় একজন বয়স্ক ব্যক্তি, মহিলা, আমার মনে আছে কথাটা, এটা আমার মামার শাশুড়ি। তো উনি কথাটা বলছিলেন যে সন্তানরা যদি প্রশ্ন করে তাহলে তাদেরকে নিষেধ করো না। যদি নিষেধ করো না একটা কথা, 2 নম্বর, অযৌক্তিক উত্তর দিও না। যদি পারো চেষ্টা করো, না হলে বলবো আমি জানি না, তোমার অমুক আঙ্কেলের কাছ থেকে এটা জেনে নিও। কারণ যদি তুমি এখনই তাকে এরকম বলো যে এরকম তুমি এত প্রশ্ন করো কেন, তুমি খুব বেশি প্রশ্ন করো, প্রশ্ন করাটা খারাপ না তো, প্রশ্ন করাটা অত্যন্ত ভালো একটা দিক। তাকে আপনি উত্তর দিন, আপনি না জানলে বলো যে এই প্রশ্নটা তুমি যদি আমাকে পারছি না অমুকের কাছ থেকে জেনে, তাহলে কি হবে যে 2টা কাজ। 1 নম্বর, তাকে আপনি ভুলও শিখাচ্ছেন না। 2 নম্বর, একজন জানা ব্যক্তির কাছ থেকে, যে একজন জাননেওয়ালা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির প্রতি তার প্রতি একটা আস্থা তৈরি করছেন, যে না, এটা আমার মাও যেটা জানে না সেটা ওই ব্যক্তি জানে। অর্থাৎ তার আস্থাও তৈরি হবে একজন জ্ঞানী মানুষের কাছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। 3 নম্বর, যখন একটু বড় হয়ে যাচ্ছে সন্তানেরা, মাদকে আমাদের সমাজ এখন সয়লাব। এটা এমন একটা পরিবেশ হয়ে গেছে, এখন মাদকেরও সম্ভবত হোম ডেলিভারি হচ্ছে। আমি আমাদের এলাকায় দেখে আসছি, মাদকের হোম ডেলিভারি ফোন করে দিলে, কারা ওই এলাকার তারা অত্যন্ত মানে সুসংগঠিত। আমার মনে হয় তারা মনে হয় রিসার্চ মেথোডোলজি নিয়ে পড়াশোনা করে গেছে কিনা জানি না, তাদের কাছে অনেক সুন্দর ডাটা আছে। আপনি ইউনিভার্সিটি থেকে একটা স্যার মাদকাসক্তদের কাছ থেকে জন্য ডাটা নিয়ে রিসার্চ করতে গেলে পাবে না, কিন্তু তাদের কাছে সবকিছু আছে। কয়জন মাদকাসক্ত এই অঞ্চলের, এর বাসা কোথায়, কার বাড়ি, একে মাদক দিতে হলে কোন জায়গায় যেতে হবে, সবগুলো তারা জানে, দেখছি আমি সুন্দর করে জানে। এবং তারা কি করছে, মোটরসাইকেল নিয়ে সুন্দর করে জায়গা মতো পৌঁছে দিয়ে আসছে। তো মাদকও এখন বর্তমানে আমাদের সমাজে হোম ডেলিভারির মতো সিস্টেমে চলে গেছে। এই জন্য একজন বাবা যতই চেষ্টা করে অনেক সময় ব্যর্থ হচ্ছে, যে আমার সন্তানটা এই মাদকের দিকে চলে যাচ্ছে কিনা। এই জন্য আমার মনে হয় যে বাবা মা, সব বাবা মা গুলো মিলেই তো আমাদের সমাজ। তো আমার মনে হয় অভিভাবক সমাজেরও একটা দায়িত্ব আছে, যে সমাজে মাদক কিভাবে কমানো যায়, মাদকের এক্সেস কিভাবে কমানো যায়। এটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর, অসুস্থ প্রতিযোগিতা। আমাদের সন্তানদের মস্তিষ্কের ভিতরে যদি আমরা ছোট থেকে অসুস্থ প্রতিযোগিতা দিয়ে দেই, অবশ্যই প্রতিযোগিতা ভালো। এবং আমাদের ধর্ম ইসলামেও ভালো কাজের প্রতিযোগিতার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, যে তোমরা একে অপরের সাথে ভালো কাজের প্রতিযোগিতা করো। তো এইগুলো ভালো, কিন্তু আমরা যদি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত করি, যে হ্যাঁ, যে অনেক সময় এরকম হয় যে মানুষ প্রথম হওয়ার জন্য কি অসৎ উপায় অবলম্বন করে। তো প্রতিযোগিতার বাজারে আমাদের সন্তানকে বড় করার চাইতে
একজন মানুষ হিসেবে যদি আমরা বড় করতে না পারি, তাহলে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জ গুলো বললাম, যে প্রধান চ্যালেঞ্জ আমাদের যেটা, তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করা, এটা থেকে মনে হয় এই চ্যালেঞ্জ মনে হয় তারা চ্যালেঞ্জে মানে সফল হতে পারবে না আমার মনে হয়। এই জন্য আমার মনে থ্যাংক ইউ ভেরি মাচ জাভেদ ভাই, অনেক সুন্দর আলোচনা হয়েছে জাভেদুল ইসলাম মনি ভাইয়া। আমি আপনাকে আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাই। আমরা আমরা কথায় কথায় সবসময় বলে থাকি যে মানুষের মতো মানুষ। আপনি যদি মোটা দাগে কিছু বৈশিষ্ট্য বলেন যে একটা মানুষের ভিতরে কি ধরনের বৈশিষ্ট্য থাকলে আমরা সেই মানুষটাকে মানুষের মতো মানুষের কাতারে ফেলতে পারি বা সেই কোয়ালিটিতে ফেলতে পারি, কি কি বৈশিষ্ট্য আসলে থাকা উচিত মানুষের মতো মানুষ হতে গেলে, আপনি যদি একটু আলোকপাত করেন খুব সংক্ষেপে বিষয়টাকে। আহ, ধন্যবাদ। মানুষের মতো মানুষ, এই কথাটা আমরা আমাদের জীবনে যে সমস্ত বহুল আলোচিত কথাগুলো শুনে থাকি, তার মধ্যে অন্যতম একটি কথা, যে মানুষের মতো মানুষ। তো এখন সমস্যা হচ্ছে আমরা তো সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, তাহলে মানুষ আবার কিভাবে হওয়া যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনেও একটা আয়াত আছে এরকম, আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো যেভাবে মানুষ ঈমান এনেছে। এরকম কথা ওখানে বলা আছে। সেখানেও বলা হচ্ছে যে মানুষের মতো কিভাবে মানুষ হওয়া যায়। তো এই জন্য আমরা এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে মানুষ দুইটা, এখানে দুইটা মানুষের কথা বলা হচ্ছে, যে মানুষের মতো মানুষ হও। প্রথম মানুষটা দ্বারা বোঝানো হয়েছে যে যে মানুষটা আমাদের হওয়া উচিত, আর দ্বিতীয় যে মানুষ, মানুষের মতো মানুষ। মানে মানুষ আসলে এখানে দুই ধরনের, একটা হচ্ছে মানুষ হিউম্যান বিইং, যেটা আর কি, যে যাদের কি আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, অর্থাৎ বায়োলজির ভাষায় বায়োলজিক্যাল মানুষ। এই মানুষটাকে আবার মানুষ হওয়ার জন্য বলা হচ্ছে। কোন মানুষ? যে যে শুধুমাত্র তার দুইটা পা আছে, দুইটা হাত আছে, অবয়বটা এরকম হোমোস্যাপিয়েন্স, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা বলি, হোমোস্যাপিয়েন্স থেকে তাকে একজন হিউম্যান হিউম্যান বিইং থেকে তাকে কখন আমরা যদি হিউম্যানে নিয়ে আসার কথাটা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, যে আমরা অর্থাৎ হিউম্যান আচরণ, ইনহিউম্যান আচরণ গুলো মানুষের ভিতর থেকে যখন বেরিয়ে আসবে, তখনই সে হিউম্যান হতে পারবে। অর্থাৎ মানুষের মতো মানুষ হচ্ছে একজন মানুষ বায়োলজিক্যাল মানুষ থেকে যখন লজিক্যাল মানুষ হয়ে যাবে, সেই মানুষটাকে আমরা বলি মানুষ। এবং এই মানুষগুলো হতে হলে, এটা ইকোনমিক্সের ভাষায় রেশনাল বলা হয়। রেশনাল মানে যৌক্তিক। যে মানুষ যখন রেশনাল হয়ে যায়, অর্থাৎ সে যখন সাধারণ কোনো বিস্ট বা বিং না থাকে, তখনই আমরা সেটাকে মানুষ বলি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যদি এরকম চিন্তা করি যে আমি একজন মানুষ, আমার কাজ হচ্ছে খাওয়া, আমার কাজ হচ্ছে মলমূত্র বিসর্জন করা, আমার কাজ হচ্ছে এইরকম আর কি, জৈবিক যে কাজগুলো, এই কাজগুলো যদি আমি করি তাহলে অবশ্যই আমাকে মানুষ বলা যাবে। কিন্তু এই মানুষটাকে মানুষের মতো মানুষ তখন বলা হবে যখন আমার খাবারটা কোথায় থেকে আসছে। আমি যে খাবারটা খাবো, আমি তো মানুষ, আমাকে তো খেতে হবে, মানুষ যেহেতু খাই। তাহলে এই খাবারটা কই থেকে আসছে, আর্নিংটা কোন জায়গায়, এটা রেশনাল কিনা, এটা এথিক্যাল কিনা, এই বিষয়গুলো যখন চলে আসবে তখনই আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। 2 নম্বর, আমি মানুষ, আমি 2 পা দিয়ে হেঁটে যাই, আর যারা গরু ছাগল তারা 4 পা দিয়ে হেঁটে যায়। আমি 2 পা দিয়ে হাঁটছি, এটা মানুষের বৈশিষ্ট্য, অ্যাজ এ হিউম্যান বিং আমি 2 পা দিয়ে হাঁটি। কিন্তু কোন রাস্তায় আমি হাঁটি, এটা এই সেই মানুষ, যেই মানুষের মতো আমরা মানুষ হতে যাচ্ছি, এই মানুষকে উল্লেখ করা হচ্ছে। যে 2 পা দিয়ে মানুষ, হিউম্যান বিং 2 পা দিয়ে হাঁটে বলেই যেদিক দিয়ে সেদিক দিয়ে মানুষ হাঁটে না, তারা সঠিক পথে হাঁটে। মানুষ কি করে? কথা বলে। অন্যান্য পশু পাখি কথা বলতে পারে না, তারা অন্যান্য শব্দ করে, অন্যান্য ভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। যেমন কোকিল কুহু কুহু ডাকে, কাক কা কা ডাকে, এরকম আর কি। তো মানুষ কথা বলে, হিউম্যান বিইং হিসেবে সে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু হিউম্যান হিসেবে, মানুষ হিসেবে যেই মানুষটা আমরা হতে চাই, সেই মানুষটা হতে বলে তাকে সব কথা সে বলে না। সে কোন কোন কথা বলে, সে মানুষকে গালি দেয় না। কথা আমি বলি, এটা মানুষের এক যে জীব হিসেবে আমার গুণ, কিন্তু আমি ভালো ভালো কথা বলি, যে কথাটা বলা দরকার সেটা আমি বলি। এটাকে বলা হয় মানুষের গুণাবলী, এটা হিউম্যান বিং এর গুণাবলী না। এটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনরা, মুমিন অর্থ বিশ্বাসী, বিশ্বাসীরা ভালো ভালো কথা বলবে, অথবা তারা চুপ থাকবে। অযথা কথা বলবে না, চুপ থাকবে, ভালো ভালো কথা বলবে,
অথবা তারা চুপ থাকবে। অত্যন্ত সুন্দর একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এরকম আর কি যে অ্যাজ এ হিউম্যান বিইং কিছু কাজ তো আমি করবই, এটা আমার বায়োলজিক্যাল বৈশিষ্ট্য। কিন্তু এই বায়োলজিক্যাল বৈশিষ্ট্য যেই কাজগুলো আমরা করি, এই কাজগুলো প্রপার ওয়েতে যখন আমরা করব, সেটাকেই এই মানুষ হওয়ার কথাই আমার মনে হয় আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে মানুষের মতো মানুষ হও। অর্থাৎ তুমি যে কাজগুলো করতে পারো সেগুলো সঠিকভাবে করো, সঠিক জায়গায় করো, সুন্দরভাবে করো, সুন্দর জায়গায় করো। আমার মনে হয় এটাই সেটা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর আলোকপাত আপনি করেছেন। আমাদেরকে একটা প্রশ্ন করেছেন আমাদের ফাইজল অনু ভাই, উনি একটা প্রশ্ন করেছেন। উনি বলতে চেয়েছেন যে অ্যাজ এ সিম্পল ফাদার হাউ উই ক্যান ডু আওয়ার উইক উইথ ফিজিওলজি, ফিলোসফি, লজিক্যালি, মানে এই এগুলো একসাথে করে বাবা হিসেবে আমরা কিভাবে করতে পারি, এটা উনি একটু বুঝতে চেয়েছেন। আপনি একটু বলেছিলেন, আপনি যদি প্রশ্নটা বুঝে থাকেন যদি একটু আলোকপাত করেন। ওকে, বুঝতে পারছি। উনি বলতে চাইছেন যে আসলে উনি যেটা বলতে চাচ্ছেন যে সাইকোলজি, হ্যাঁ, এটা একটা সাবজেক্ট, এটা বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী একটা কোর্স, এবং অনেক ইউনিভার্সিটিতে এটা এত বড় কোর্স 5 বছর লেগে যায়। হ্যাঁ, ফিলোসফি এটা তো অনেক, মানে সেই সক্রেটিস অ্যারিস্টটলের আমল থেকে শুরু হয়েছে ফিলোসফির যাত্রা, এখনো চলছে এই ফিলোসফির যাত্রা। লজিক, এটাও ফিলোসফিরই একটা অংশ আমরা বলে থাকি। তো উনি হয়তো ব্যাপারটা এইভাবে চিন্তা করেছেন যে ফিলোসফি, সাইকোলজি, লজিক এইগুলো কিভাবে কম্বাইন করে আমরা এই সামান্য একটা সংসার জীবন, হ্যাঁ, মানব জীবন পরিচালনা করতে গিয়ে আমরা কিভাবে এটা আমরা ইয়ে করবো, এটা ব্যাপারটাকে উনি অনেক, এটা কনসার্নের একটা বিষয় আসলে। যখন আমরা সাইকোলজিকে এরকম ভাবে চিন্তা অ্যাজ সাবজেক্ট চিন্তা করি, তখন এটা আমাদের কাছে এরকম মনেই হবে। যখন আমরা আমরা মনে করি এটা, কারণ আমরা অনেকেই এরকম কিন্তু মনে করি, কারণ বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা এরকম হয়ে গেছে যে আমরা মনে হয় যেমন আমি একজন অর্থনীতির স্টুডেন্ট, ইকোনমিক্স স্টুডেন্ট, আমার মনে হয় যে অর্থনীতি মনে হয় আমি ভালো বুঝি। কিন্তু আমি কি এটা আপনি প্রমাণ করে দিতে পারবো যে একজন গ্রামের একজন মানুষ যে পড়াশোনাই করেনি, আমার চেয়ে সে কোনো কোনো জায়গায় ভালো অর্থনীতি বুঝে, কিন্তু অর্থনীতি কি সে কিন্তু এটা জানে না। আপনি তাকে, আমাদের অর্থনীতির মূল উদ্দেশ্য কি? ইকোনমিক স্টাডিজ হাউ সোসাইটিজ ইউজ scarce resources to produce valuable goods and services and distribute them to different individuals। এটা আমাদের ইকোনমিক্সের সংজ্ঞা, যে স্বল্প সম্পদ ব্যবহার করে অসীম অভাব পূরণ করবো, এটা আমাদের ইকোনমিক্স বলছে। কিন্তু আমি ইকোনমিক্সে ডিসিপ্লিনে 5 বছর পড়াশোনা করে আমার সম্পদটা ব্যবহারের যে প্রসেস, এটা দেখবেন। পাশাপাশি আমার একজন চাচা যে পড়াশোনা করেনি, তার সম্পদটা ব্যবহার করার যে প্রসেস, এটা দেখে যখন তুলনা করবেন, তখন আপনার মনে হবে যে এ তো ইকোনমিক্সের স্টুডেন্ট, এ তো অনেক ইকোনমিক্স পড়েছে, তো সে, তার সম্পদের ব্যবহার এরকম হলো। আর এ ইকোনমিক্সটা পড়েনি, সে এত সুন্দর প্রপার ওয়েতে তার সম্পদ কিভাবে ব্যবহার করছে। তো এটাই হচ্ছে বিষয় আসলে। সাইকোলজি, ফিলসফি, লজিক এগুলো আমরা সাবজেক্ট হিসেবে বোঝাতে যাচ্ছি না, যে এটার যে নির্যাস একজন মানুষের ভিতরে থাকা দরকার সেইটা বোঝানো হচ্ছে। যেমন দর্শন বলতে আমি বলতে চাচ্ছি যে দর্শন শাস্ত্র না, আমরা বলতে চাচ্ছি যে দর্শনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ এথিক্স, নীতিবিদ্যা, এটা দর্শনের যারা অনার্স মাস্টার্স করে তাদেরকে পড়তে হয়, 2-1 বছরের একটা কোর্স আছে। এখানকার যে ছোট আপনার সন্তানকে যে দর্শন পড়াইতে হবে, আপনাকে দর্শনে কোর্স করতে হবে এরকম না। ফিলোসফি বলতে আমরা বলতে চাচ্ছি যে আপনার সন্তান ভালো কাজকে ভালো মনে করছে কিনা, সঠিক কাজকে সঠিক মনে করছে কিনা। সাইকোলজিক্যাল বলতে আমরা এটা বোঝাতে চাচ্ছি আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যটা সঠিক আছে কিনা, আপনার সন্তান দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল আচরণের দিকে যাচ্ছে কিনা। একজন বাবা হিসেবে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। একজন বাবা মা, একজন মাকে সর্বপ্রথম একজন সন্তানের ডাক্তার হতে হয়, তাছাড়া সেই সন্তানের কিন্তু ভালো চিকিৎসা দেওয়া সম্ভব না। আমি কয়েকদিন আগে একটা আহ, রোগী ফেস করে আসলাম আমাদের এলাকার, আমার এক আত্মীয় আর কি। ওই বাচ্চাটার রোগের প্রধান কারণ তার মা তাকে ভালো কেয়ার করতে পারেনি, তার মায়ের কিছু ল্যাকিংস ছিল। এই কারণে সে বাচ্চাটা আস্তে আস্তে কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অর্থাৎ তার বাচ্চাটা কথা বলতে পারে না, তার কি দরকার সে বোঝাইতে পারে না, জন্য মা হয়তো বুঝতে পারেনি। এই কারণে তারা আমাকে বললো যে এই যে প্রথম থেকে সমস্যাটা হয়েছে। তো আমি বলতে চাচ্ছি এটা আর কি, যে একজন বাবা মাকে এই বিষয়গুলো যদি আমরা তার সন্তানের উপরে আলোকপাত করতে পারি, এটাকেই আমরা বলি হ্যাঁ সাইকোলজিক্যাল সাকসেস। যে আপনার সন্তানটা, এখন এরকম হতে পারে যে আপনার সন্তান, যে আপনি আপনি আপনার সন্তানকে এরকম শিক্ষা দিচ্ছেন যে তুমি এই জিনিসটা খাচ্ছ, এখন বাইরে যেও না।
বাইরে গেলে কিন্তু ওই যে তোমার আপনার হয়তো ভাইয়ের ছেলে মেয়ে আছে, তারা হচ্ছে কি করবে, ওরা তোমার কাছ থেকে এটা নিয়ে নেবে, তুমি খবরদার এটা বাইরে যেও না। এটা না করে আপনি হয়তো একটু বেশি নিয়ে আসলেন সেই জিনিসটা, চকলেট একটা না নিয়ে আপনি একটা চকলেট নিয়ে বললে যে তুমি এই চকলেটটা, তুমি হচ্ছে আহ, তোমার নাম টনি, ওর চাচাতো ভাইয়ের নাম হয়তো বনি, তুমি বনিকে এই চকলেটটা দিয়ে আসো। এই যে আপনি যেই সাইকোলজিক্যাল ইফেক্টটা তার উপরে ফেলাইলেন, যে একজন মানুষ আরেকজনকে কিছু দিবে, উপহার দেওয়ার যে সংস্কৃতি কালচার আপনি তৈরি করলেন, এটা কিন্তু ওই রাজশাহী ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান গিয়ে আপনার সন্তানের উপর ফেলাইতে পারবে না। এই সাইকোলজিটার কথাই আমরা বলছি, আমরা ওই দর্শনটার কথাই বলছি, যে দর্শনটা আপনার সন্তানের ভিতরে থাকলে আপনার সন্তান আপনাকে, মানে আপনাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাছের মানুষ মনে করবে, আপনার কথাটাকে সে বেশি গুরুত্ব দিবে, এই দর্শনটার কথা আমরা বলছি। আমরা ওই লজিকটার কথা বলছি যে আপনার সন্তান লজিকটা বুঝতে পারবে যে এই জিনিসটা যদি আমি বেশি খাই তাহলে কি হবে, আমার পেটের সমস্যা হবে, আমি অসুস্থ হয়ে যাব, আমার স্কুল বেশি ছুটি দিতে হবে, এরকম। এই যে এই লজিকটা আপনার সন্তানকে দেওয়ার কথা বলছি, যে বাংলাদেশের এখন ইন্ডিয়ার সাথে এই চুক্তি করার দরকার, এরকম কঠিন কোনো লজিক আমরা সন্তানকে শিক্ষা দেওয়ার কথা এটা বলছি না। আমরা বলছি এই ছোট ছোট লজিক গুলো। তো এইগুলো দ্বারা আমরা কঠিন কিছু বোঝাচ্ছি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। চমৎকার! জাবেদুল ইসলাম মনি ভাইয়া খুব দারুণ কিছু এক্সাম্পল সহকারে আপনি জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন। আমরা 1 ঘন্টা 7 মিনিট প্রায় আড্ডা দিয়ে ফেলেছি। তো কিছু প্রশ্ন আপনার কাছে জন্য আমি আমার কাছে এখনো রয়েছে। আমি একটা বিষয় আপনাকে জানতে চাই, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম। আমরা আমরা বাবা হিসাবে আমরা মনে করছি যে আমাদের সন্তান আমাদের বস্তুগত যে জিনিসগুলো আছে তার উত্তরাধিকারী। আচ্ছা, আমরা বাবা হিসেবে কেন এটা মনে করছি না, আমার যদি চরিত্র খারাপ হয়, আমি যদি হিংসাত্মক হই, আমি যদি অহংকারী হই, আমি যদি রাগী হই, আমি যদি বদমেজাজি হই, তাহলে আমার সন্তান সেটাও ইনহেরিটেড করতে পারে, কারণ আমার সবকিছু তো সে উত্তরাধিকারী। সো বাবা হিসাবে আমি শুধু সম্পদটা সে উত্তরাধিকারী হবে, কিন্তু আমার বাবার বিহেভিয়ারটা, অ্যাকশনটা, অ্যাক্টিভিটিটা, চরিত্রটা তো উত্তরাধিকারী হবে না। এটা আমরা কেন ভাবতে পারি না? আপনি জিনিসটা কিভাবে দেখেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা আপনার কয়েকটি ভালো গুণের মধ্যে একটি, আপনি খুব ভালো ভালো পয়েন্টে কথা বলে থাকেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে উত্তরাধিকার এই কথাটা একটা কথার সাথে রিলেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আলেম ওলামা আছে এরা হচ্ছে আমার ওয়ারিস। ওয়ারিস অর্থ আমরা জানি তারা আমার উত্তরাধিকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীতে তেমন কোনো সম্পদ রেখে যাননি। তার হয়তো একটা বাড়ি ছিল, এরকম আমরা শুনে থাকি বিভিন্ন ওয়াজ মাহফিলের কথায়। কিন্তু উনি বলছেন যে যারা আলেম ওলামা রয়েছে তারা আমার ওয়ারিস বা তারা আমার উত্তরাধিকারী। তাহলে কি এমন উনি সম্পদ রেখে গেলেন পৃথিবীতে, যে গোটা বিশ্বে তো তার মৃত্যুর পরে বহু আলেম ওলামা, জ্ঞানী ব্যক্তি বা বুজুর্গ ব্যক্তি তৈরি হবে। তাহলে তিনি কি এমন সম্পদ রেখে গেলেন যে তার উত্তরাধিকারী এতগুলো মানুষ ভাগ পাবে, এটা কি সম্ভব? হ্যাঁ, উনি একটা আহ সম্পদ রেখে গেছেন পৃথিবীতে, সেটা হচ্ছে ইলম বা জ্ঞান, বা তার যে জীবন ব্যবস্থা উনি রেখে গেছেন। এইখান থেকে যারা জ্ঞানী ব্যক্তি হবে তারা কি পাবে, ভাগ পাবে। অর্থাৎ তারাই সমাজের মাঝে কি করবে, এগুলো প্রচার করবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সম্পদ বলতে বা উত্তরাধিকার হওয়া বলতে যে শুধু বস্তুগত সম্পত্তিকে বোঝায় না, এটা আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বুঝতে পারি। যে একজন বাবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা দেখি অনেক সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি কথাটা চলে আসে, যারা লেখক আছে, হ্যাঁ, যারা আপনার হচ্ছে সিঙ্গার আছে, একজন লেখক যদি 10টা 20টা বই লিখে যায় পৃথিবীতে, এই যে বইটা সে লিখেছে সেই বইয়ের সম্পূর্ণ মেধাটাই কিন্তু তার বাবা দিয়েছে। অথচ এই ওর বাবা মারা যাওয়ার পরে এই বই বিক্রি করে যতগুলো টাকা, এটা বস্তুগত বিষয়ে আছে কিন্তু রিলেটেড জন্য বলছি আর কি, যতগুলো ইনকাম হবে এখান থেকে এটা কিন্তু তার সন্তানরা ভোগ করবে এরপরে। একজন সিঙ্গার যে গানগুলো গেয়ে যাবে, এই গানের ট্যালেন্ট যদি তার সন্তানের নাও থাকে, তার বাবার ট্যালেন্টের, তার বাবার ট্যালেন্ট ছিল এবং তার বাবার ঔরসজাত সন্তান সে, এই জন্য সেখান থেকে প্রফিট সে পেতে থাকবে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল আইন আর কি। তো এরকম আর কি, যে আপনার যে আপনি হয়তো এরকম সেলিব্রিটি না, বা আপনি ভালো সিঙ্গার না, বা ভালো লেখক না, তো আপনার হয়তো বই নাই বা আপনার বৈজ্ঞানিক প্যাটার্ন নেই অনেকগুলো, কিন্তু আপনার যে চরিত্র, আপনি যে শিখিয়ে গেছেন আপনার সন্তানকে, এটার ভাগ কিন্তু আপনার সন্তান পাবে।
এবং এর একটা অংশ গালি হিসেবে আপনি পেয়ে যাবেন। কারণ আমরা অনেক সময় দেখি যে সমাজের ভিতরে কোনো সব মানুষ যদি এরকম কিছু করে তাহলে বলে অমুক এমন একটা ছেলে রেখে চলে গেছে দুনিয়া থেকে, হ্যাঁ শুধু এরকম করে, এরকম ফ্যাসাদ ঝগড়া গ্যাঞ্জাম। এটা কিন্তু আপনার সন্তান আপনার কাছ থেকেই পেয়েছে। এই জন্য আমাদের মনে হয় যে আমরা যখন আহ, বাসায় একজন আরেকজন ফ্যামিলি মেম্বার্স যারা আছি তারা যদি একজন আরেকজনের সাথে যে ইন্টারাকশন গুলো বলছি, কথাগুলো বলছি, ব্যবহার আচার আচরণ গুলো করছি, এগুলো সবই সন্তানের উপর প্রভাব পড়বে। এটা ন্যূনতম কোনো ভুল নাই। কারণ বাবা মা যে চরিত্রগত বৈশিষ্ট্য, জিনতাত্ত্বিক কারণেই তো আপনার ভিতরে কিছু আসছে, যেটা আপনি কি তাকে শিখান না, এখনো কিছু তো আসবে, ইনফরমেশন কিছু আপনার সেল থেকে আপনার সন্তানের সেলের ভিতরে ঢুকবে। আর যে জিনিসগুলো সে চোখে দেখছে আর সেটা কেন আসবে না? আর ভিজুয়াল বিষয়গুলো তো মানুষের বেশি মনে থাকে। মানুষ পড়ে, আমি পড়ছি, আমি হুমায়ুন আহমেদের একটা পড়ছি, একটা উপন্যাস পড়ছি, সেখানে যেই বস্তুগুলোর কথা বলা হচ্ছে অনেক বস্তু আমি জানি না, উনি অনেক সময় বাইরের দেশে থেকেছেন, সেখানকার আলোকপাতগুলো করেছেন, আমি চোখে দেখি না, আমি পড়ে ওখান থেকে কতটুকু বুঝবো? কিন্তু ওইটা যদি আমি চোখে দেখতাম তাহলে তো সরাসরি আমার মনের ভিতরে গেঁথে যেত। কিন্তু আপনার সন্তান তো আপনি আপনার তার মায়ের সাথে কি ব্যবহারটা করছেন, আপনি তাকে বাইরে থেকে যখন নিয়ে আসছেন, স্কুল থেকে নিয়ে আসছেন, তার বন্ধুদের সাথে কি ব্যবহারটা করছেন, সেটা তো সে সরাসরি চোখে দেখছে। আর ভিজুয়াল ইনফরমেশনের চেয়ে বড় ইনফরমেশন নেই যেটা মানুষের মস্তিষ্কে, মানুষের অন্তরে সরাসরি গেঁথে যায়। এই জন্য আমার মনে হয় যে তাকে একটা সুন্দর ভিজুয়াল মানে ইফেক্ট তার সামনে উপস্থাপন করা ছোটবেলা থেকেই, তাহলে আমার মনে হয় যে এটার সুফল আপনিও পাবেন। আপনি সন্তান, পিতা হয়ে সন্তানের কাছ থেকে এই সুফলটা পাবেন যখন আপনি তাকে একটি ভালো সুন্দর শৈশব তাকে উপহার দিতে পারবেন, তখন আপনি নিজেও পাবেন সেখান থেকে। কারণ আমরা জানি যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তারাই কিন্তু শিশু হয়ে যায় এবং তার সন্তানরাই কিন্তু তাদের কাছে বাবা হয়ে যায়। এজন্য আপনি এটা আপনার জন্যও করতে পারেন যে আমি যদি থ্যাংক ইউ ভেরি মাচ জাভেদ মনি ভাই, আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, আমাদের অনেক সময় চলে গিয়েছে, আমাদেরকে যুক্ত হয়েছেন আমাদের সাথে লিটন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে অনুভব আরেকটা জিনিস আলোকপাত করতে বলেছেন, ওনার কাছে মনে হয়েছে যে অ্যান অর্ডিনারি ফাদার হাউ ক্যান অ্যাপ্লাই ম্যাথডিক্যালি অল দিস ম্যাটার। সো আপনি যদি কিছু বলতে চান তারপর আমি একটু বলবো। উনি জানতে চাচ্ছে যে একটা সাধারণ পিতা কিভাবে সেটা অ্যাপ্লাই করবে, কিভাবে বুঝবে। সো ব্যাপারটা আপনি একটু আরেকটু ইজি করে যদি বলেন। একজন সাধারণ পিতা, একজন অর্ডিনারি ফাদার সেটা ডিল করবে অর্ডিনারিলি, সে মেথোডোলজিক্যালি তাকে এগুলো করতে হবে না। আমি উদাহরণ দিয়েও বলেছিলাম, আপনি সাধারণ, আপনি সাধারণ এবং আপনার সন্তানও সাধারণ। আপনার সন্তানও এরকম মানে কেউ হয়ে যায়নি, কোনো সাবজেক্ট হয়ে যায়নি আপনার সামনে যে তাকে বুঝাইতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে। আপনি যথেষ্ট আপনার সন্তানের জন্য। পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার সন্তানের জন্য। এখন আমি দেখছি বাংলাদেশেও এগুলো তৈরি হয়েছে, যে সন্তানদের মেধা বিকাশের জন্য পড়াশোনার আগেই তারা, এর রাজশাহীতে আমি একটা দেখলাম এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যে এরকম প্রতিষ্ঠান বলেন আর যেটাই বলেন না কেন, পৃথিবীতে আপনার সন্তানের শিক্ষক হিসেবে আপনি নিজেকে যোগ্য মনে নেন, করেন আর না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সন্তানের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি আপনি। আপনি যদি চেষ্টা করেন পারবেন আপনার সন্তানকে যোগ্যভাবে গড়ে তোলার জন্য। আপনি অর্ডিনারি নন, আপনি পুরো পৃথিবীর কাছে অর্ডিনারি, কিন্তু আপনার সন্তানের প্যারেন্টিং এর ক্ষেত্রে আপনি হচ্ছেন একজন, কি বলা যায়, মানে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন আপনি। এবং এই বোধটা জাগ্রত করাটাই হচ্ছে আপনার কাজ, যে আমার সন্তান আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মনে করবে। আর এটাই হচ্ছে একজন বাবার সবচেয়ে বড় সফলতা। এই জন্য আপনি আমার কাছে অর্ডিনারি হতে পারে, আমি আপনাকে সামান্য মানে সামওয়ান ইন্ডিভিজুয়াল পার্সন ফ্রম লালপুর, ফাইজুল অলু, বাট আপনার সন্তানের কাছে আপনি সাধারণ না, আপনি অনেক বেশি অসাধারণ। এই জন্য আপনি নিজেকে অর্ডিনারি, আপনি অর্ডিনারি বাবা নন, আপনি একজন অর্ডিনারি মানুষ, কিন্তু আপনি অনেক অসাধারণ একজন বাবা। এরকম ভাবে চিন্তা করবেন, ইনশাল্লাহ আপনার সন্তানও আপনাকে এরকমই মনে করবে। চমৎকার জাবেদুল ইসলাম মনি ভাই, আমি জাস্ট আপনার সাথে একটু অ্যাড করতে চাই। ফাইজুল অনু ভাইয়ের এই প্রশ্নের ক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল দিতে চাই। বাবা হিসাবে আমরা যেরকমই হই না কেন, সন্তান কিন্তু আমাদের কাছে আসে ব্ল্যাঙ্ক হার্ড ডিস্কে, অর্থাৎ তার মাথায় তখনও কিছুই ছিল না, কিছুই থাকে না। একটা সন্তান জন্ম হওয়ার পর থেকে আপনার বাবা এবং মায়ের সংস্পর্শে, বাবা এবং মায়ের অ্যাক্টিভিটি, অ্যাকশন,
স্পর্শ, ল্যাঙ্গুয়েজ সব কিন্তু বাবার কাছ থেকেই শিখে, মার কাছ থেকেই শিখে। এবং প্রথম যে ভাষাটা শিখে, যেটাকে আমরা মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বলে থাকি, সেটা কিন্তু আমি যদি একটা ছোট সন্তান, বাংলাদেশি একটা সন্তানকে যদি আমি জার্মানিতে পাঠিয়ে দেই এবং সেই জার্মান কিন্তু জার্মান ভাষা শিখে ফেলবে, এটা কোনো ব্যাপারই না। সে কিন্তু জেনেটিক্যালি বাংলা ভাষা শিখে আসে নাই, সে কিন্তু জার্মান ভাষাই শিখে এসেছে। সুতরাং আপনি কি কথা বলছেন, আপনি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিনা, আপনি কি মানুষকে ভালোবাসেন কিনা, আপনি কি মানুষের সাথে হিংসা করেন কিনা, আপনি কি মানুষের ভিতরে ভেদাভেদ করেন কিনা, অর্থাৎ আপনার বাসায় যে কাজের লোক আছে তার সঙ্গে আপনি কেমন আচরণ করেন, আপনি আপনার বাসায় যে পরিষ্কার করে, ঝাড়ু দেয়, আপনি বাজারের যে ঝাড়ুদার আছে, যে রিক্সা চালক আছে, আপনার থেকে যে নিম্ন শ্রেণীর মানুষ আছে, যদি আমরা যেটা মনে করি, পেশাকে আপনি কিভাবে দেখেন, আপনি মেয়েদেরকে কিভাবে সম্মান করেন, আপনি গুরুজনের সাথে কেমন ভাবে কথা বলেন, আপনি আপনার আত্মীয়কে কেমন ভাবে সালাম দেন, আপনি কি সালাম দেন কিনা, আপনি শিক্ষকের ব্যাপারে কি বলেন, এই যে কথাগুলো আপনি যা বলেন আপনার সন্তান সেখান থেকেই কিন্তু অর্ডিনারি, মানে আপনার জানা বোঝার আগেই কিন্তু আপনার সন্তান বুঝে যায় এবং আপনার সমস্ত জিনিসের কাছ থেকে সে নিয়ে নেয়। একটা শিক্ষক জিনিসটা কি, বাবা জিনিসটা কি, মা জিনিসটা কি, সম্পর্ক জিনিসটা কি, পরিবেশ জিনিসটা কি, স্কুল জিনিসটা কি, ভাষা জিনিসটা কি, সব কিন্তু বাবা মার কাছ থেকে জেনে নেয়। এটা কোনো ম্যাথডিক্যালের কোনো ব্যাপার নেই। মানুষ হিসাবে আপনি আসলে কেমন মানুষ, আপনাকে সেই রিপ্রেজেন্টেশনটা আপনার সন্তানের কাছে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, ডেফিনেটলি আপনাকে প্যারেন্টিং সেশনে আসতে হবে, প্যারেন্টিং কোচিং এ আপনাকে আসতে হবে, এবং এখানে পরিষ্কার করে আরো সুন্দর করে ম্যাথোডোলজিক্যালি বলা আছে। একটা জিনিস আমি বলি আপনাকে, আমাদের পরিবারগুলোর ক্ষেত্রে আমরা আসলে সবাই দ্বিমুখী আচরণ করি। আমি বাবা হিসাবে একরকম চাই, মা হিসাবে একরকম চাই, আমার দাদি ফুপু হয়তো আরেক রকম চাই, এবং আমি হয়তো আমার মেয়ের জন্য একরকম চিন্তা করি, ছেলের জন্য একরকম চিন্তা করি, আমি হয়তো আমার বড় ছেলেটার জন্য একরকম চিন্তা করি, ছোট ছেলেটার জন্য অন্যরকম চিন্তা করি, হ্যাঁ আমি আমার ছেলের জন্য একরকম চিন্তা করি, আমার ভাইয়ের ছেলের জন্য আরেক রকম চিন্তা করি, আমি আমার মেয়ের জন্য একরকম চিন্তা করি, আমার বোনের মেয়ের জন্য আরেক রকম চিন্তা করি। এই যে দোনো চিন্তা, এই যে ডিফারেন্সিয়েশন, এই যে পার্থক্যগুলো আমাদের সন্তান সব বুঝতে পারে। তো আপনাকে মনে করতে হবে সৃষ্টিকর্তা সরাসরি আপনার কাছে চলে গেছেন, আপনার সন্তান মানে সৃষ্টিকর্তার ডিরেক্ট প্রতিনিধি। তো আপনার চরিত্র কিন্তু সৃষ্টিকর্তার সামনে যদি দাঁড়িয়ে আপনি কথা বলতেন, তাহলে যেভাবে কথা বলতেন, যে ধরনের আচরণ করতেন, যে শব্দ ব্যবহার করতেন, আপনার সন্তানকে যদি আপনি সিম্পলি সেই জায়গাটাই যদি আপনি মূল্যায়ন করেন, আপনার যদি প্রিন্সিপালটা যদি ঠিক থাকে, আপনার যদি হালাল ইনকাম থাকে, আপনি যদি মনে করেন যে সৃষ্টিকর্তাকে আপনি একটা পূজা দিবেন, আপনি কি ঘুষের টাকা দিয়ে কিনে নিয়ে যেয়ে দিবেন? আপনি যদি মনে করেন সৃষ্টিকর্তাকে আপনি একটা কলা দিবেন, আপনি যদি হিন্দু ধর্মে দেখছি ওনারা অনেক কলা টলা দিয়ে পূজা করে, আপনি কি আরেকজনের গাছ থেকে চুরি করে নিয়ে এসে পূজা দিবেন? আপনার সন্তানকে যেটা আপনি খাওয়াবেন, যেটা আপনি পড়াবেন, যে কথাটা আপনি বলবেন, আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এটা হক, হালাল, ন্যায়, নীতি এবং সঠিক কিনা। যদি সেটা না থাকে আপনাকে কারেকশন করতে হবে, এবং এটা যদি আপনি করতে পারেন, আপনাকে কোনো মেথোডলজিক্যালি ফলো করা যাবে না। আপনার ইনকাম হালাল হইতে হবে, আপনার চিন্তা হালাল, এবং আপনার চিন্তা সঠিক হইতে হবে। আপনার সন্তানের সাথে যখন আপনি কথা বলবেন, যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ দিবেন, নির্দেশনা দিবেন, সেটাও ন্যায় নীতিবান হইতে হবে, সন্তানের ভালো লাগুক অথবা খারাপ লাগুক। আপনার সন্তানকে খুব ছোটবেলা থেকে যদি আপনি এই সিম্পল 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 গাইডেন্সের মধ্যে রাখেন, আপনার সন্তানকে কোনো মেথড দেওয়া লাগবে না, তার ফিলোসফি তৈরি হবে, তার সাইকোলজি তৈরি হবে, তার ভিতরে মানবিক আদর্শ তৈরি হবে, এবং আপনার সন্তানকে ভালো মন্দ কোনো কিছুর জন্য না বলা লাগবে না, সে নিজেই জানবে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা যেটা এখন মিস্টেক করি, বস্তুগত জিনিসের দিকে তাকিয়ে সন্তানকে খেলনা কিনে দেই, সন্তানকে বলি না আমার ইনকাম কত, সন্তানকে জানায় না আমার সামর্থ্য কত, সন্তানকে জানায় না ইনকাম করতে আমার কষ্ট হয় কত, সন্তানকে বলি আমার যা হয় হোক, তুমি ভালো থাকো, আমি রিক্সা চালাই, এটা কখনো কাউকে বলো না, আমাদের বাসায় যে অভাব আছে, আমরা যে অভাবে মানুষ হচ্ছি, এটা বাইরের মানুষকে বলো না, তুমি চকলেট খাইছো তুমি একাই খাও, ভাইয়ের সাথে শেয়ার করো না। আমরা প্রতি পদে পদে সন্তানকে ভুলে 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 ভরে দিয়ে এখন বলি আমার সন্তান অমানুষ। এখন আমি চারিদিকে দেখি ধর্ষকে ভরা। এই চরিত্র আমরা তো আমাদের সন্তানদেরকে দিয়েছি, এই চরিত্র আমরা তৈরি করে দিয়েছি। এটার জন্য আমি দায়ী, আপনি দায়ী, সবাই দায়ী। কেন দায়ী? আমরা নিজেরাই আমাদের সংশোধন করি নাই, আমরা নিজেরাই এই কথাগুলো, আমরা নিজেরাই একটা মেয়েকে সম্মান দেই না, আমরা নিজেরাই মেয়েকে বস্তু বা অন্য কিছু চিন্তা করি। তো সেই কারণে প্রজন্মগুলো হয়েছে। আমাদের এই আলোচনার মাধ্যমে, জীবনের গল্পগুলোর মাধ্যমে আমরা এটাই বলতে চাই, আসুন আমরা বোকামি যেন না করি, আমরা ইনোসেন্ট ভালো মানুষ হই, বোকা বাবা হই,
কিন্তু বোকামি যেন না করি। সন্তানকে এমন একটা জীবন দর্শন, এমন একটা জীবনের শিক্ষা দেই যে জীবনকে হাজার বছরের জীবন হতে পারে। আমরা সন্তানকে শুধু পড়াশোনা জিপিএ 5, বিসিএস, ক্যাডার, পুলিশ, আর্মি বানাতে চাই, কারণ ওই লাল দালাল লাল গাড়ির লোভে নয়। আমরা সন্তানকে মানুষ বানাতে চাই জীবনের পথে। সে যে কোনো ক্যারিয়ারে যাক, সেখানে মানুষ হোক, সে মুচি হোক, অসুবিধা নাই, নৈতিক জ্ঞান সম্পন্ন একজন মুচি হোক, সে সুইপার হোক, কিন্তু সে মনে করুক যে আমি দেশের পৃথিবীর জন্য ভালো কাজ করছি, আমার হালাল ইনকামে আমি পৃথিবীকে চালাচ্ছি। সে যাই পেশায় আসুক না কেন, পৃথিবীতে সমস্ত পেশাই দরকার। আপনার সন্তানকে আপনি ভালো মানবতা শিখান, তার জীবন কোথাও আটকে থাকবে না। এবং আপনার হালাল ইনকাম, ধর্মীয় মূল্যবোধ, নীতিনৈতিকতা আপনি নিজে প্র্যাকটিস করেন, অটোমেটিক্যালি আপনার সন্তান সেগুলো শিখে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফাইজুল আনু ভাই, সুন্দর প্রশ্ন করার জন্য। আলোচনার একদম শেষের দিকে আমরা এসেছি। জাভেদুল ইসলাম মনি ভাই, আমাদের বর্তমান সমাজের অনেক বিষয় আপনি তুলে ধরেছেন, অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন চমৎকার ভাবে। একটা বিষয় যে ট্রেন্ডটা আমরা এখন দেখছি, যে বাবা মা মনে করে ভালো স্কুলে পড়াইতে হবে, ভালো স্টুডেন্ট হইতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ভালো চাকরিটা করতে হবে এবং সফল। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? বাবা মা কি বস্তুগত, বা বাবা মা কি পড়াশোনা বা যে কোনো কিছু কি বস্তুগতর ভিতরে আটকে গেছে, নাকি পড়াশোনা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য, বা ভালো একটা পৃথিবীকে কিছু দেওয়ার জন্য, পৃথিবীকে বদলানোর জন্য, নিজের জীবনটাকে প্রস্ফুটিত করার জন্য, পৃথিবী থেকে আমি চলে যাব, এই যে বোধ, এই জায়গাগুলো বাবা মা আমরা কেন ফোকাস করতে বারবার ভুল করছি? এই জায়গাটা আপনি কিভাবে একটু মূল্যায়ন করবেন মনি ভাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। হ্যাপিনেসের মতো সাকসেসকেও আমরা সবসময় একটা বস্তুগত একটা বিষয় মনে করে থাকছি। এটা একটা সমস্যা। কিন্তু আমরা মানে সাকসেস বলতে আমরা একটা ডেস্টিনেশন কি বুঝি, যে এই ডেস্টিনেশনে গেলে মনে হয় আমরা সাকসেস হইতে পারবো, কিন্তু আলটিমেটলি যদি আমি সেখানে যাই বা গিয়েও ফেলি কোনোভাবে, সম্ভব সফল হই, তখন মনে হয় না এটা তো সাকসেস আমার জন্য না, আমার তো আরো কিছু করা দরকার। এই জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমরা জানি, ইংরেজিতে আছে, একজন বিখ্যাত ব্যক্তি বলছেন কথাটা, সাকসেস ইজন্ট অ্যাবাউট রাইট ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট রাইট ওয়ে। যে এটা একটা সঠিক কোনো গন্তব্যের নাম না, যে নির্দিষ্ট কোনো সার্টেন কোনো গন্তব্যের নাম সাকসেস না। সাকসেস হচ্ছে একটা নির্দিষ্ট পথের নাম। তো এখন আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, বাবা মা। বাবা মা আমাদের কাছ থেকে মানে তারা চেষ্টা করছে যে আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করব, যে আমাদের সন্তানরা এরকম হোক। কিন্তু তারা আসলে কেমন হয়েছে, এই ব্যাপারটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। যে তারা কি এরকম মনে করছে যে না, আমাদের এখন আমরা বয়স হয়ে গেছে, আমাদের জীবন শেষ, এখন আমাদের সন্তান যারা আছে তাদেরকে এই কাজগুলো করতে হবে, তাদের লাইফ স্টাইলের এই চেঞ্জ গুলো আসতে হবে, তাদেরকে এরকম ডেভেলপমেন্ট, তাদের চরিত্রের ভিতরে তাদের আচরণ ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। আমি বাবা মা হয়েছি ঠিক আছে, কিন্তু আমারও অনেক কিছু করার আছে। আপনার সন্তান ধৈর্যশীল হবে, এটা কার কাছ থেকে শিখবে? সারাদিন সে আপনার কাছে থাকবে, আপনার ফ্যামিলিতে থাকবে, আপনার সন্তান ধৈর্যশীল হবে, এটা আপনার কাছ থেকে শিখবে। আপনার সন্তান মানে যদি সফল হতে হয় তাহলে এই গুণগুলোই তো দরকার, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হয়ে তো কেউ সফল হতে পারবে না। তো আপনার সন্তানের ধৈর্যশীলতা এটা অন্য কেউ তো শিখাই দিতে পারবে না। হার্ড ওয়ার্কিং হতে হবে আপনার সন্তানকে, যদি সে সফল হতে চায়। আপনার সন্তানকে হার্ড ওয়ার্কিং বানানোর জন্য তো পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি নাই যে হার্ড ওয়ার্কিং এর উপরে 4 বছর মেয়াদী কোর্স করানো, এরকম তো কোনো ইউনিভার্সিটি নাই। আপনি সকাল মানে 2-3 ঘন্টা মানে অফিস করে এসে সাথে সাথে শুয়ে পড়ে বললেন যে আমি ক্লান্ত, আমার আর কিছু করার নেই, তোমার সাথে তোমাকে পড়ানোর আমার সময় নাই, তুমি পড়ো, ভালো করে হার্ড ওয়ার্কিং হও, কঠোর পরিশ্রমী হও, কিন্তু আমি তোমাকে সময় দিতে পারছি না, আমি অফিস করে এসেছি, দেখো আমি এখন ঘুমালাম। তাহলে আপনার সন্তান হার্ড ওয়ার্কিং কিভাবে হবে? আপনার সন্তানকে আপনি, আপনার সন্তান 2 বার আমাকে বললো, আপনাকে বললো বাবা এটা বুঝতে পারছি না, বুঝাই দিন। 3বারের বেলায় আপনি তাকে বললেন এত তুমি ইয়া হচ্ছে কেন, নিজে পারছো না, করো, তুমি ধৈর্যশীল হও। অথচ 3বার আপনাকে জিজ্ঞেস করে আপনি বিরক্ত হয়ে গেছেন এবং তাকে আপনি ধৈর্যের পাঠ পড়াচ্ছেন। তো ধৈর্যশীল হতে হবে সফল হতে হলে, কিন্তু ধৈর্যশীল সে কিভাবে হবে? এটা তো আপনার কাছ থেকেই হবে। এই জন্য আমার মনে হয় যে আপনি যেটা বললেন, ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক থেকে নিয়ে তারা পৃথিবীতে আসে এবং তাদেরকে ফাইল ট্রান্সফার করতে হয় বাবা মার মাধ্যমে। তো এখন আপনার ফাইল, আপনার হার্ড ডিস্কে যদি কিছু না থাকে, ফাইল না থাকে, তাহলে আপনি ব্ল্যাঙ্ক হার্ড ডিস্কের সাথে কানেক্ট করে কি দিবেন? সেখানে দেওয়ার মতো তো কিছু নাই। এই জন্য আমার মনে হয় যে এত আলোচনার মূল সারমর্ম আমাদের নিজেদেরও ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে,
যেগুলো আমাদেরও, আমি যদিও এটা, আমি এখনো মানে নিজেও একজন গার্জিয়ান না, এখনো বাবা হয়নি বা গার্জিয়ানও হয়নি, তারপরে আমার উপলব্ধি থেকে বলছি আর কি, অভিজ্ঞতার আলোকে, যে আমাদের নিজেরও, আমাদের অনেক ডেভেলপ। আপনার সন্তান যখন দেখবে যে আমার বাবা প্রতিদিন 20 পৃষ্ঠা বই না পড়ে কখনো ঘুমাইতে যায় না, তাহলে সে তো চিন্তা করে আমার বাবা স্টুডেন্টই না, তারপরেও সে প্রতিদিন তার যে রেগুলার রুটিন সে মেনটেন করে চলে। তা আমি একজন স্টুডেন্ট, তাহলে আমার তো অবশ্যই হার্ড রুটিন মেনটেন করে চলতে হবে। তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আপনার সন্তান যখন দেখবে যে আমার বাবা কোনো কাজে হাল ছাড়ে না, আমার বাবা খুবই ধৈর্যশীল, প্রত্যেকটা কাজে সে ধৈর্যের সাথে হ্যান্ডেল করে, তাহলে অবশ্যই সেও ধৈর্যশীল হবে। এই জন্য আমার মনে হয় যে সন্তানদেরকে সফল করার জন্য যে গুণগুলো দরকার, সেই গুণগুলো তো আমাদের কাছ থেকেই সে পাবে। তো আমরা নিয়ে চেষ্টা করি আমাদের জন্য, কারণ পৃথিবীতে এটাই তো আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা ব্যাপারগুলোকে অনেক সময় অনেক সিম্পলি নিয়ে থাকি, যে সন্তান মানুষ করা এগুলোর জন্য এত টেনশন। না, এটা তো সিম্পলি নেওয়ার কিছু নয়। আপনার দুনিয়া শেষ হয়ে যাবে যদি আপনার সন্তান কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আপনার, এটা পৃথিবী অনেক উদাহরণ আমরা দেখেছি, অনেক কিছু আছে, কিন্তু একটা সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, তার দুইটা সন্তান আমেরিকায় থাকে, ভালো পজিশনে আছে, একটা সন্তান ইউনিভার্সিটির টিচার, একটা সন্তান ভালো আমলা হয়ে গেছে, আমলা বাংলাদেশে মানে ভালো পর্যায়ে চলে গেছে সচিবালয়ে। একটা ছেলে কি হয়ে গেছে মাদকাসক্ত। সমস্যা, ওই বাবা মা এত কিছু থাকার পরেও সে এরকম মনে করতে পারবে না, আরে আমার তো এতগুলো সন্তানের মানুষ হয়ে গেছে, আমার টেনশন একটা ছেলে হইতো। হাতের পাঁচটা, আমাদের সমাজে একটা কথা আছে, হাতের পাঁচটা লোক তো সমান হয় না, পাঁচটা আঙুল তো আর সমান হয় না। তো এই কথাটা বলে কিন্তু সান্ত্বনা দিতে আপনি পারবেন না, আপনার দুনিয়ায় শেষ হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানটাকে ঠিক করতে না পারেন। এই জন্য এটাকে সিম্পলি নেওয়ারও সুযোগ নাই, এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন ইয়োর লাইফ মনে করতে হবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা উনি অলরেডি বলছেন কমেন্টে, মাই চাইল্ড মাই অ্যাসেট। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। হ্যাঁ, এটাই, যে আপনার সন্তানই হচ্ছেন আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি অন্য সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য যে এত কিছু চিন্তা করেন, অপরচুনিটি কস্ট চিন্তা করেন, যে এটা আমি ইনভেস্ট করলে বেশি লাভ পাবো, এখানে ইনভেস্ট করলে কম লাভ পাবো, এখানে প্রফিট বেশি আসবে, কিন্তু আপনার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যে আপনার সন্তান, এটাকে আপনি কোন ওয়েতে ইউজ করবেন, তো সেটা তো আপনাকে অবশ্যই ভাবতে হবে। এই জন্য আমাদের আজকের আলোচনার সারমর্ম এটা উচিত যে এটাকে সহজ সরল ভাবে নেওয়ার কিছু নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, যে আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষের মতো মানুষ হয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। তা আমার মনে হয় আমরা এটা যদি, মানে এটাকে যদি গুরুত্বপূর্ণ টাস্ক মনে করতে পারি আমাদের জীবনের, তাহলে আমরা যদি গুরুত্বপূর্ণ মনে করি, তাহলে এটার জন্য কি কি দরকার আমরা আলটিমেটলি শিখতে শুরু করব এবং আমরা এফোর্ট দিতে শুরু করবো এর পিছনে। তো এটা আমাদের প্রথম কাজ হোক। আমরা অনেক কথা বলি, অনেক কথাই শুনি। হ্যাঁ, আমরা বলতে গেলে কোনো সময় কমে ছাড়ি না, সবাই আমরা বলতে বেশি পছন্দ করি শোনার চেয়ে। তো আমার মনে হয় যে এত কিছুর ভিতরে একটা জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ মনে করা উচিত, যে এটা, যে আমার সন্তানকে কিভাবে আমি মানুষের মতো মানুষ করব। যদি এইটাই আমার জীবনের লক্ষ্য হয়ে যায়, তাহলে এটা করতে গেলে আপনি নিজেকে ডেভেলপ করতে হবে, তখনই দেখা যাচ্ছে আপনার লাইফটাও সুন্দর হয়ে যাবে। এবং আপনার লাইফ আর আপনার সন্তানের লাইফটা যদি সুন্দর হয়, তাহলে পুরো পৃথিবীটা আপনার কাছে সুন্দর মনে হবে, এবং আপনি সুন্দর একটা লাইফ লিড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। এবং আশা করা যায় পরকালেও আপনি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পরিশেষে একটা কথা, সেটা হচ্ছে যে সফলতার একটা সংজ্ঞা, আমরা সবাই সফলতার সংজ্ঞা দিই, যে এরকম হলে সফল, এরকম হলে সফল। তো এই জন্য আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সফলতা হলো ওইটা, যেটা হচ্ছে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে চলে যাব। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি বলেছেন। সফলতার একদম চূড়ান্ত যে সংজ্ঞা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। তো এই সংজ্ঞাটাকে আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাথায় রেখে চলা উচিত, যে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে চলে যাব। তো এটাই হচ্ছে সফলতা চূড়ান্ত সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা পাবো। এবং ঐশী সহযোগিতা যদি আমাদের কাছে আসে, তাহলে সাইকোলজি বলেন, ফিলোসফি বলেন, লজিক বলেন, সবগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদের ভিতরে দিতে পারবো। এবং সেই সাহায্যটা আমরা সবসময় চাই। এইটাই মনে হয় আমাদের, সম্ভবত এটাই আমাদের আজকে শেষ কথা নাকি জাফির ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ জাভেদুল ইসলাম মনি ভাই, চমৎকার আলোচনা হয়েছে এবং থ্যাংক ইউ, আপনি যে সকল জায়গায় বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে আর কোনো কথা থাকে না। সো বাবা মা হিসেবে আমাদেরকে আসলে
প্রচুর কাজ করার জায়গা আছে। আমরা বাবা মা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশের বর্তমান প্রতিটি পরিবারে বাবা মা এত বেশি ভুল করছি আমরা, এবং আমি অ্যাজ এ প্যারেন্টিং সার্টিফাইড কোচ হিসেবে আমরা এত ক্রিটিক্যাল কাউন্সিলিং এর মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। এবং সবকিছুর মূলে কিন্তু আমরা বাবা মা এবং আমাদের যে অ্যাকশন, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে জীবনযাত্রা, আমাদের যে চিন্তা, আমাদের যে চিন্তা করার প্রসেস, সব জায়গাতে আসলে একটা বড় রকমের পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের থট প্রসেসে যখন পরিবর্তন হবে, আমাদের অ্যাকশনে পরিবর্তন হবে, অ্যাকশন গুলো আমাদের বিহেভিয়ারে কনভার্ট হবে, এবং আমাদের পরিবারগুলো আমরা যেটা প্রত্যাশা করি, প্রতিটা পরিবার হবে স্বর্গ, প্রতিটা সম্পর্ক হবে স্বর্গীয়। এবং সন্তানকে আমরা যে কথা আমাদের ফাইজুল আনু ভাই বলেছেন, সে কথা আমি আবারও বলতে চাই, সন্তানকে প্রকৃত অ্যাসেট মনে করে সেইটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় দুনিয়া এবং আখেরাতের জন্য। আপনার সন্তানকে এমন একটা জীবনের ধারণা আপনাকে দিবেন যে জীবন আসলে 1000 বছরের জীবন। এই পৃথিবীর তো অনলি 30 বছরের জন্য এমন কিছু করবেন না যে 30 বছর পরে আর কি করবে। ডাক্তার তো 30 বছরে হয়ে যাবে, ইঞ্জিনিয়ার তো 30 বছরে হয়ে যাবে, তার প্রফেশন তো 30 বছরে হয়ে যাবে। 30 বছর পর সে কি করবে? তখন কিন্তু তাকে আবার নতুন করে পথ খুঁজতে হবে। তো এমন একটা জীবনের চিন্তা আপনাকে দিতে হবে যে জীবনের কোনো শেষ নেই। যে কথা আমাদের ভাইয়া বলেছেন, সফলতার জন্য আপনাকে অবশ্যই হালাল রুজির উপরে আপনাকে থাকতে হবে, হালাল চিন্তা করতে হবে, ন্যায় নিষ্ঠাবান হিসেবে আপনার অ্যাকশন বিহেভিয়ার করতে হবে। আপনার সঠিক পথে যদি আপনি থাকেন, আপনার সন্তান অটোমেটিক্যালি এই জিনিসগুলো শিখে যাবে। এবং আপনি যদি সঠিক পথে থেকে আপনার সন্তানকে সঠিক পথে উঠিয়ে দিয়ে আপনি যদি এই পৃথিবীর যাত্রা বন্ধ করেন, শেষ করেন, আপনার সারা জীবন আপনার পথেই থাকবে, আপনি পেতেই থাকবেন হেয়ার আফটার। সে কারণে আমাদের এই আড্ডা, বোকা বাবা গ্রুপের প্রতিদিনের আড্ডায় আমরা এই মেসেজটাই সবাইকে দিতে চাই, আপনার স্বর্গ আপনার মধ্যে, আপনার শান্তি আপনার মধ্যে। আপনি কোনটা নিতে চান? যদি আপনি স্বর্গে থাকতে চান, আপনার সন্তানের প্রতি খেয়াল নেন, আপনার প্রতি খেয়াল নেন। আপনি যদি নিজেকে সংশোধন করেন, নিজেকে যদি জাহান্নামের থেকে জান্নাতের পথে যদি আপনি নিজে এগিয়ে নেন, অটোমেটিক্যালি আপনার চারপাশে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই আপনার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। সেই কথাই আজকেও শেষ করছি, প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। আগামীকাল রাত 10টায় আবারও আমাদের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় আমি দেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদ ভাই, আল্লাহ হাফেজ।